অফিসার, এই টাকাগুলো নাও আর আমার লোককে ছেড়ে দাও। যদি আমার লোককে ছেড়ে দাও তাহলে টাকাগুলো নিতে পারবে। টাকাগুলো নিলে তোমার জীবন সুন্দরভাবে চালাতে পারবে, আর কোনো চিন্তা করতে হবে না। আপনি আমাকে টাকার লোভ দেখাচ্ছেন? যদি টাকার লোভ দেখান তাহলে সেটা অন্য কাউকে গিয়ে দেখান। কিন্তু আমি টাকার লোভে পড়বো এমন লোক নই। আমি টাকার লোভে কোনো কাজ করি না। আমি আমার দায়িত্ব থেকে এই কাজ করেছি। আপনার লোক অন্যায় করেছে, সেই জন্য তাকে ধরেছি। এসব নীতি নৈতিকতার কথা অন্য জায়গায় গিয়ে বলবেন। এখন টাকাগুলোর শর্টকাট নিয়ে নেন আর আমার লোককে ছেড়ে দেন। যদি আমার লোককে না ছাড়েন তাহলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে। দেখেন মিস্টার আরিফ, আপনার লোককে আমরা মাদক সহ ধরেছি। সে মাদক সাপ্লাই করতে গিয়ে ধরা পড়েছে, তাই তাকে ছাড়ার কোনো প্রশ্নই আসে না। তাই ভালোভাবে এখান থেকে চলে যান, নাহলে একজন কর্তব্যরত পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে আপনাকে গ্রেফতার করতে বাধ্য হব। এই, তোকে এতক্ষণ ধরে ভালো করে বলছি, আমার কথা শুনতে পাচ্ছিস না? তোকে আমি তোর টাকা অফার করেছি, কিন্তু অন্য কোনো অফিসার হলে সেটাও করতাম না। এতক্ষণে তাকে শেষ করে ফেলতাম। তাই যেটা বলছি সেটা কর, তাড়াতাড়ি আমার লোককে ছেড়ে দে। তাহলে আপনিও শুনে রাখুন মিস্টার আরিফ, আপনি যাই করে ফেলুন না কেন, আপনার লোককে ছাড়বো না। আপনার লোককে আমি শেষ করে দেব। তাকে মাদক চোরাচালান করতে গিয়ে সরাসরি ধরেছি। তার একটাই শাস্তি হবে, ফাঁসি। আমার লোকে ফাঁসি দেবে এমন অফিসার কোথা থেকে বের হলো? আজ পর্যন্ত আমার কোনো লোককে শাস্তি দিতে পারেনি কোনো অফিসার, তাই তুইও দিতে পারবি না। তোকে আমি এতক্ষণ থেকে ভালো করে বুঝেছিলাম, কিন্তু তুই ভালো করে বোঝার লোক নস। তোকেও শেষ করে দেব। আমাকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না, কারণ আপনি আমাকে যতই ভয় দেখান না কেন, আমি ভয় পাবো না। আমি যেটা করেছি সেটা আমার দায়িত্ব থেকে করেছি, এবং আমি আমার দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। তখন আরিফ রেগে যায়। রেগে গিয়ে পুলিশ অফিসার রাজীবের গায়ে হাত তুলে ফেলে। রাজীব তখন আরিফকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে, একজন কর্তব্যরত পুলিশ অফিসারের গায়ে হাত তোলার অপরাধে এখনই আপনাকে জেলের ভিতর ঢুকিয়ে দিতে পারি। তখন আরিফের পাশে থাকা তার কর্মচারী শুভ বলল, স্যার, আমাদের মনে হয় এখন এখান থেকে চলে যাওয়া ভালো, কারণ এখানে থাকলে পরে সমস্যা হতে পারে। আমরা পরে এই পুলিশ অফিসারকে দেখে নেব, কিন্তু এখন আমাদের এখানে থেকে যেতে হবে, না হলে ঝামেলা হয়ে যাবে। তখন আরিফ রাগ করে সেখান থেকে দাঁড়ায়। এরপর রাজীবের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, আমিও দেখব তুই কিভাবে চাকরি করতে পারিস। তোকে যদি এই চাকরি থেকে বের করতে না পারি তাহলে আমার নামও আরিফ নয়। আমার লোককে ধরে তুই আমাকে হুমকি দিচ্ছিস? তোর কত বড় সাহস! তোর মতো কত পুলিশ অফিসারকে আমি পকেটে নিয়ে ঘুরি, সেটা তুই দেখতে পারিস? সেটা তুই দেখতে পাবি একটু পরেই। বলেই আরিফ সেখান থেকে রাগ করে বেরিয়ে গেল। রাজীব ওদিকে নিজের জায়গায় বসে পড়ে। রাজীব আজকে সকালে যখন একটা অভিযানে যায়, তখন সেখান থেকে একটা লোককে ধরে, মাদক সহ। সে মাদক সাপ্লাই দিচ্ছিল। এই সময় মিরাজ নামের একটা ছেলেকে সে ধরে এবং পরে জানতে পারে এই শহরের শীর্ষ সন্ত্রাসী আরিফের লোক এই ছেলেটা। কিন্তু রাজীব অন্তত সৎ, একজন পুলিশ অফিসার, সেই জন্য সে কাউকে ভয় পায় না। তাই সে আরিফের লোক জানা সত্ত্বেও ছেলেটাকে ধরে রাখে। তাকে অনেকেই বাধা দিয়েছিল, ছেলেটাকে ছেড়ে দেওয়ার জন্য বলেছিল, কিন্তু রাজীব সেটা করেনি। সে ছেলেটাকে ধরে রেখেছে। যে করেই হোক এই ছেলেটাকে শাস্তি দিতে হবে। এরকম ছেলেরা যদি সমাজে মাদক সাপ্লাই করতে থাকে তাহলে একদিন এই সমাজকে মাদক ভরে যাবে। ওদিকে আরিফ তখন নিজের আস্তানায় ফিরে যায়, গিয়ে চিৎকার করতে থাকে এবং বলে, ওই পুলিশ অফিসারের কত বড় সাহস আমার লোককে আটকে রাখে, আবার আমাকে জেলে ঢোকানোর হুমকি দেয়। ওকে আমি শেষ করে দেব। ওকে আমি আর বাঁচিয়ে রাখবো না। ওকে শেষ করে দেওয়ার একটা প্ল্যান করতে হবে। স্যার, ওই পুলিশ অফিসারকে মায়ার আগে যে করেই হোক মিরাজকে বের করে আনতে হবে। ওকে বের করে আনতে না পারলে আমাদের কাজ বন্ধ হয়ে যাবে। আমাদের সবার আগে মিরাজকে বের করে আনতে হবে। চল আমার সাথে, পুলিশ কমিশনারের সাথে দেখা করতে হবে। যে করে হোক ওই পুলিশ অফিসারের হাত থেকে মিরাজকে বের করে নিয়ে আসতে হবে।
যদি মিরাজকে বের করে আনতে না পারি তাহলে মিরাজ আমার সব কথা বলে দেবে। আমার প্ল্যানের কথা যদি একবার পুলিশ অফিসার জানতে পারে তাহলে আমার কাজ একদম শেষ হয়ে যাবে। এরপর তারা সবাই পুলিশ কমিশনারের ওখানে যায়। পুলিশ কমিশনারের সাথে আগে থেকেই আরিফের পরিচয় আছে। আরিফকে দেখে কমিশনার জিজ্ঞাসা করে, আরে আরিফ সাহেব, আপনি এখানে কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে বললে তো আমি ওখানে চলে যেতাম। কি সমস্যা হয়েছে? কমিশনার সাহেব, আপনার একজন পুলিশ কর্মকর্তা আমার একটা লোককে আটকে রেখেছে। আজকে আমি গিয়েছিলাম তাকে ছাড়ানোর জন্য, কিন্তু ওই পুলিশ অফিসার তাকে ছাড়ার বদলে উল্টো আমাকে হুমকি দিয়েছে, আমাকেও নাকি জেলে ভরে দিবে। কে সেই পুলিশ অফিসার? আমাকে নাম বলুন, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেছি। ওই পুলিশ অফিসারের নাম রাজীব। ওকে যে করে হোক সাসপেন্ড করার ব্যবস্থা করুন। ও যদি থানায় চাকরি করে তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমার রাগ উঠে গেছে ওই অফিসারের উপর। বুঝতেই পারছেন আমার মাথা গরম হলে আমি কি করতে পারি। এই কথা শোনার পর পুলিশ কমিশনার কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান। কারণ রাজীবকে সরকারের পক্ষ থেকে স্পেশাল ফোর্সে চাকরি দেওয়া হয়েছে, কিন্তু তাকে এভাবে সরকারি চাকরি থেকে বের করে দেওয়া অনৈতিক একটা কাজ। এটা করতে গিয়ে পুলিশ কমিশনার নিজেও চাকরি হারাতে পারেন। সেই জন্য তিনি বলেন, আমি ওই পুলিশ অফিসারকে সাসপেন্ড করতে পারবো না বিনা দোষে। অন্য কোনো পুলিশ অফিসার হলে আমি বের করে দিতে পারতাম, কিন্তু রাজীবকে স্পেশাল ফোর্স ট্রেনিংয়ের মাধ্যমে এনে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। এখন যদি আমি তাকে বিনা অপরাধে সাসপেন্ড করি তাহলে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। কিন্তু আমি চেষ্টা করছি আপনার লোককে বের করে আনার। কি বললেন আপনি? পুলিশ কমিশনার হয়ে একটা সাধারণ পুলিশ অফিসারকে সাসপেন্ড করতে পারবেন না? তাহলে কেন পুলিশ কমিশনার হয়েছেন? এখন আপনার একটাই কাজ, ওই পুলিশ অফিসারকে যদি সাসপেন্ড করতে না পারেন তাহলে ওকে চিরদিনের জন্য শেষ করে দিতে হবে। আমারও সেটাই মনে হয়। রাজীবকে আমি সাসপেন্ড করতে পারবো না। আপনি এক কাজ করুন, রাজীবের বিরুদ্ধে এমন কোনো কিছু করুন যাতে রাজীব নিজে থেকে চাকরি ছাড়তে বাধ্য হয়। কারণ রাজীবকে যদি মেরে ফেলেন তাহলে রাজীবের জায়গায় আরও এমন একজন পুলিশ অফিসারকে নিয়োগ দেওয়া হবে। কারণ এই এলাকাটা ডেঞ্জার এলাকা অনেকেই জানে। সেই জন্য এখানে যতজন পুলিশ অফিসারকে নিয়োগ দেওয়া হয় তারা আগে থেকেই প্রশিক্ষণ প্রাপ্ত থাকে। ঠিক আছে, পুলিশ অফিসারের বিষয়টা আমি দেখতেছি। আপনাকেই কিছু করতে হবে না, কিন্তু আপনি তাড়াতাড়ি এখন আমার লোককে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করছি। আপনার লোককে আমি আজকে যে করে হোক ছাড়িয়ে দেব। কিন্তু মাস মাস হয়ে গেল আপনার কোনো খোঁজ খবর নেই। আরিফ তখন মুচকি হেসে পকেট থেকে একটা বান্ডেল টাকা বের করে সেটা পুলিশ কমিশনারের সামনে রাখে। পুলিশ কমিশনার তখন শয়তানি একটা হাসি দিয়ে সেই টাকাটা নিচের ড্রয়ারের মধ্যে রাখেন। এরপর আরিফ তাকে সতর্ক করে দিয়ে সেখান থেকে চলে আসে। এখন যে করেই হোক তারা রাজীবের বিরুদ্ধে যে কোনো একটা ব্যবস্থা নেবে। ওদিকে রাজীব কাজ শেষ করে সবেমাত্র নিজের বাসায় গিয়ে পৌঁছেছে। তখন তার মা তার দিকে এগিয়ে এসে বললেন, বাবা, সেই সকালে বেরিয়ে গেলি, দুপুরেও কিছু খেলি না। এভাবে যদি চলতে থাকে তাহলে তুই নিজেই অসুস্থ হয়ে যাবি। রাজীব তখন তার আম্মুকে জড়িয়ে ধরে, কারণ তার বাবা মারা গেছেন। এখন তার আপন বলতে একমাত্র তার মা, এছাড়া পৃথিবীতে তার আর কেউ নেই। তখন সে তার মাকে জড়িয়ে ধরে বলে, আম্মু, তুমি কোনো চিন্তা করো না। আমি দুপুরে খাবার খেয়েছি। তুমি আমাকে নিয়ে এত টেনশন করো না। আমি দেশের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি। আমাকে সেই দায়িত্ব পালন করতে হবে। আমার দিকে কত মানুষ তাকিয়ে থাকে সেটা কি তুমি জানো না আম্মু? আমার খুব ভয় হয় রে বাবা, তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো কি করে? তুই আমার একমাত্র সন্তান। যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচতে পারবো না। আমি তোকে বারবার নিষেধ করি এই চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য। এই চাকরিটা করতে গিয়ে যদি তোর কোনো ক্ষতি হয় তাহলে আমি কিভাবে বাঁচবো? আম্মু, তুমি কোনো চিন্তা করো না, আমার কিছুই হবে না। তুমি এটা নিয়ে গর্ব করতে পারবে যে তোমার ছেলে দেশের জন্য কাজ করতেছে। আমি যদি মারা যাই তাহলে নিজের দেশকে রক্ষা করতে গিয়ে মারা যাব। এটা তোমার জন্য একটা গর্বের বিষয়। তুমি আমাকে বলছিলে আমি যেন সবসময় সত্যের পথে থাকি। আমার বাবাও ছিলেন একজন পুলিশ অফিসার। আমার বাবা দেশের জন্য জীবন দিয়েছেন। আমি নিশ্চয়ই আমার দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত। আমি তোকে কোনোদিন কোনো কাজে বাধা দেইনি বাবা, আজকেও বাধা দিব না। তোর যেরকম ইচ্ছে সেরকম করতে পারিস। শুধু আমার কথাটা
একটুবার চিন্তা করিস। আমি তোকে ছাড়া বাঁচবো না বাবা। তোর বাবা আমাকে ছেড়ে চলে গেছে, এখন শুধুমাত্র তুই আছিস। তুই ছাড়া আমার এই পৃথিবীটা পুরো একা। আমি কতবার বললাম তোকে একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেই, কিন্তু তুই তো বিয়ে করতে রাজি হচ্ছিস না। না আম্মু, আগে আমি কিছু কাজ করতে চাই, কারণ বিয়ে করলেই পরিবারের প্রতি একটা টান জমে যাবে। এখন আমি কোনো কাজে গেলে শুধুমাত্র তোমার কথা মনে হয়, তখন তো আমার পরিবারের কথা মনে হবে। সেজন্য আমি চাই না এসব ঝামেলায় এখন জড়াতে। আমি খুব তাড়াতাড়ি বিয়ে করব, তবে আমার একটা মিশন আছে। সেই মিশনটা যতদিন না পর্যন্ত কমপ্লিট করতে পারছি, ততদিন পর্যন্ত আমি এসব মায়ে জড়তে চাই না। এরপর রাজীব নিজের রুমে চলে আসে ফ্রেশ হতে। রাজীবের মা তখন রাজীবের জন্য খাবার নিয়ে আসেন টেবিলে। রাজীব খাবার খেতে বসে, তখন হঠাৎ করে তার ফোনে কল আসে। কনস্টেবল রাফি কল করেছে। হ্যাঁ রাফি, বল কি হয়েছে? স্যার, সর্বনাশ হয়ে গেছে। এখান থেকে মিরাজকে ছেড়ে দেওয়ার অর্ডার চলে এসেছে। একটু আগে কমিশনার সাহেব এর নোটিশ এসেছে, মিরাজকে ছেড়ে দিতে হবে। কি বলস কি, মিরাজকে ছেড়ে দিব মানে? ওকে আমি সরাসরি মাদক সহ গ্রেপ্তার করেছি, ওকে ছেড়ে দিলে কিভাবে হবে? কমিশনার সাহেব বললে কি আমি ওকে ছেড়ে দেবো নাকি? তুমি ওকে ছাড়বে না, আমি আসতেছি, একটু অপেক্ষা করো। বলে রাজীব আবার টেবিল থেকে উঠে যায়। এটা দেখে তার মা তার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে বাবা? এইমাত্র আসলি, এখন আবার চলে যাবি? কি সমস্যা হয়েছে? আম্মু, কিছু হয়নি, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসতেছি, তুমি কোনো চিন্তা করো না। এই জন্যই আমি বারবার বলি তুই এই চাকরিটা ছেড়ে দে। ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারিস না, একটু শান্তিতে বিশ্রাম নিতে পারিস না, শুধু ফোন আর ফোন। এই চাকরিটা বন্ধ কর, আমি সবার সহ্য করতে পারছি না। কিন্তু রাজীব কোনো কথা না বলে তাড়াতাড়ি করে চলে আসে। তা নয়, থানায় আসার পর কনস্টেবল রাফির সাথে অনেকক্ষণ কথা বলে। এরপর সে সিদ্ধান্ত নেয় সে এই ছেলেটাকে ছাড়বে না। এভাবে পুরো রাতটা কেটে যায়। ওদিকে আরিফ কল করে পুলিশ কমিশনারের কাছে, সেই জন্য পুলিশ কমিশনার সকাল হতেই চলে আসেন রাজীবের থানায়। রাজীব তখন কমিশনারকে দেখে সালাম দেয়। কমিশনার রাজীবের সামনে দাঁড়িয়ে বলে, রাজীব, তোমাকে আমি একটা অর্ডার দিয়েছিলাম, কিন্তু তুমি আমার অর্ডার পালন করো নাই কেন? আমি বলেছি মিরাজকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তুমি মিরাজকে ছাড়লে না কেন? স্যার, ওকে আমি ছেড়ে দেব কেন? আপনি এখানে লিখেছেন ওকে আমি যেন নির্দোষ হিসেবে ছেড়ে দিই, কিন্তু ওকে আমি সরাসরি মাদক দ্রব্য সহ ধরেছি। রাজীব, তুমি আমার কথা বুঝতে পারছো না। ও আরিফের লোক। আরিফ যদি একবার জানতে পারে এই বিষয়টা, যে আমরা এখনও তাকে ছাড়িনি, তাহলে আমাদের ক্ষতি হবে। তুমি ইচ্ছা করে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের ক্ষতি করতে যাচ্ছ। স্যার, আপনি একজন পুলিশ কমিশনার, আপনাকে এই কথাটা বলা সাজে না। আপনি এই কথাটা কিভাবে বলতে পারলেন? আমরা পুলিশ অফিসার হয়ে কিভাবে একজন অপরাধীকে ভয় পাবো? এর জন্য অপরাধীকে ভয় পেয়ে আমরা তার লোককে ছেড়ে দেব? এটা কিভাবে হতে পারে? আমি কখনোই মিরাজকে ছাড়বো না, যাই হয়ে যাক না কেন। রাজীব, তুমি কিন্তু আমার অর্ডার পালন করছো না। আমার অর্ডার পালন না করলে কিন্তু তোমাকে চাকরি থেকে সাসপেন্ড করতে বাধ্য হব। স্যার, আমার জীবন চলে গেলেও আমি এই ছেলেটাকে ছাড়বো না, কারণ এই ছেলেটা যদি একবার বাইরে যায় তাহলে সে আবার মাদক ব্যবসা শুরু করবে, আর আমি একজন মাদক ব্যবসায়ীকে কখনোই ছাড়তে পারবো না। তাই আপনি আমাকে যাই বলেন না কেন, আমি ওকে ছাড়বো না। রাজীব, তুমি বেয়াদবের মতো কথা বলছো। আমি পুলিশ কমিশনার, সেটাকে তুমি ভুলে গেছো? তুমি আমার সামনে দাঁড়িয়ে এভাবে কিভাবে কথা বলতে পারো? স্যার, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি, আমার দায়িত্ব থেকে আমি এক পাও নড়বো না। আপনি আমাকে অর্ডার দেন বা যাই করেন না কেন, দরকার হয় আমাকে চাকরি থেকে বের করে দিন, কিন্তু আমি এই কাজটা করব। যদি অফিসার নাও হতাম, এরপরও আমি এই কাজটা করতাম, কারণ একজন মাদক ব্যবসায়ীকে চোখের সামনে মাদক ব্যবসা করতে দিতে আমি পারবো না। পুলিশ কমিশনার তখন কি করবেন কিছুই বুঝতে পারছেন না। যে করেই হোক মিরাজকে ছাড়াতে হবে, কারণ মিরাজকে যদি ছাড়তে না পারেন তাহলে তার জন্য বিপদ আসবে, কারণ তিনি অলরেডি টাকা নিয়ে ফেলেছেন। ওদিকে রাজীব চিন্তা করে পুলিশ কমিশনারের বিরুদ্ধে কিচ্ছু সে করতে পারবে না, কিন্তু আইনমন্ত্রীর কাছে এই বিষয়টা অভিযোগ করতে পারবে। সেই জন্য সে তাড়াতাড়ি করে আইনমন্ত্রীর কাছে কল করে। পুলিশ কমিশনার থানার মধ্যে আসে, সেই জন্য সে থানার পেছনে চলে যায়। সেখানে গিয়ে বলে, স্যার,
আপনাকে আমি একটা বিষয় জানানোর জন্য কল করেছি। আমাকে এই থানায় দায়িত্ব প্রদান করা হয়েছে, কিন্তু আমি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি না, কারণ আমাকে জোর করা হচ্ছে অপরাধীকে ছেড়ে দেওয়ার জন্য। অপরাধীকে ভয় পেয়ে যদি অপরাধীকে ছেড়ে দেই, তাহলে আমরা কেন পুলিশ অফিসার হলাম? আমার কাছে পুলিশ কমিশনার সাহেব অর্ডার করেছেন যে আমি যেন একজন মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেই। তাকে আমি সরাসরি মাদক ব্যবসা করতে ধরেছি এবং সেই ভিডিওটা আমার কাছে আছে, আমি আপনার কাছে পাঠাচ্ছি। কি বলছো রাজীব? তোমাকে বাধা দিবে তাই না? আমি পুলিশ কমিশনারের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিচ্ছি। তুমি কোনো চিন্তা করবে না। তুমি ওই অপরাধীকে ছাড়বে না। ওই অপরাধীকে উপযুক্ত শাস্তি দিবে। ধন্যবাদ স্যার, আমি এটা জানি আপনার কাছে কল করেছিলাম। আমি ওই অপরাধীকে ছাড়তে চাইছিলাম না, কিন্তু আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে গিয়েছিল, সেজন্য আপনাকে কল করতে বাধ্য হলাম। আমি এখনই আপনার কাছে প্রমাণ পাঠিয়ে দিচ্ছি। প্রমাণ পাঠানোর কোনো দরকার নেই রাজীব। আমরা তোমাকে বিশ্বাস করি এবং বিশ্বাস করার কারণেই সরাসরি তোমাকে দায়িত্ব প্রদান করেছি। সেই জন্য তুমি পুলিশ কমিশনারকে ভয় পাবে না। পুলিশ কমিশনারকে আমি কল করে সতর্ক করতেছি, তুমি তোমার কাজ করে যাও। ধন্যবাদ স্যার, আমি আমার কাজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমি আমার দায়িত্ব পালন করার জন্য দরকার হয় জীবন দিয়ে দেব। এরপরও আমি আমার দায়িত্ব থেকে একবারও নড়ব না। এরপর রাজীব ফোন রেখে সামনে চলে আসে। ওদিকে আইনমন্ত্রী তাড়াতাড়ি করে পুলিশ কমিশনারের কাছে কল করে। পুলিশ কমিশনার তখন হঠাৎ করে কল পেয়ে আশ্চর্য হয়ে যান। তখন তিনি ফোন ধরে বলেন, জি স্যার, বলুন। কমিশনার সাহেব, আমার কাছে ইনফরমেশন এসেছে আপনি নাকি অপরাধীকে ছেড়ে দেওয়ার জন্য রাজীবের উপর জোর জবরদস্তি করতেছেন। আপনার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে বাধ্য হব, তাই যেটা বলেছি সেটা করেন। তাড়াতাড়ি ওখান থেকে চলে আসেন। ওই অপরাধীকে যে করেই হোক শাস্তি দিতে হবে। এরকম অপরাধীকে ছেড়ে দেওয়ার অর্ডার আপনি কিভাবে দিতে পারেন? স্যার, আমি আপনাকে বিষয়টা খুলে বলতেছি। আমাকে কিছু বুঝতে হবে না কমিশনার সাহেব, আমি সব কিছুই বুঝি, কিন্তু উপযুক্ত সময় আমি ব্যবস্থা নিব। এখন যেটা বলতেছি সেটা করেন। তাড়াতাড়ি ওই জায়গা থেকে চলে আসেন। আপনি আপনার দায়িত্ব পালন করেন, তাকে তার দায়িত্ব পালন করতে দিন। তাকে কেন আপনি দায়িত্বই বাধা দিচ্ছেন? স্যার, আমি আপনাকে বিষয়টা বোঝাতে পারছি না। আমি 20 মিনিট সময় দিলাম। 20 মিনিটের ভিতরে আপনি যদি ওই জায়গা থেকে না আসেন, তাহলে কিন্তু আমি আপনাকে শাস্তি দিতে বাধ্য হব। ওই অপরাধীর সাথে আপনার কি কোনোভাবে কন্ট্যাক্ট আছে? যদি ওই অপরাধীর সাথে কন্ট্যাক্ট থাকতো, তাহলে আপনি কেন ওই অপরাধীকে ছেড়ে দেওয়ার জন্য এরকম করতেছেন? ওই অপরাধীর উপযুক্ত শাস্তি হবে। সরি স্যার, আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। এরপর আইনমন্ত্রী ফোন রেখে দেন। এটা দেখার পর রাজীব কিছুটা নিশ্চিন্ত হয়। তখন পুলিশ কমিশনার তার সামনে গিয়ে একটু রাগী চোখে বলেন, রাজীব, তুমি আজকে যে কাজটা করলে এটা একদম ভুল একটা কাজ। তোমাকে এর শাস্তি পেতেই হবে। তুমি কার বিরুদ্ধে লাগতে এসেছো সেটা তুমি জানো না। আরিফ এই এলাকার একজন শীর্ষ সন্ত্রাসী। ওর সাথে বিভিন্ন বড় বড় মন্ত্রীর পরিচয় আছে। তোমাকে মুহূর্তের মধ্যেই মেরে ফেলতে পারে। স্যার, মরে যাওয়ার ভয় যদি আমি করতাম তাহলে এই চাকরি নিতাম না। এই চাকরি যেদিন পেয়েছি সেদিন থেকে আমি জানি আমার যে কোনো সময় মৃত্যু হতে পারে। সেজন্য মৃত্যুর জন্য আমি সবসময় প্রস্তুত থাকি। আমি তাকে ভয় পাই না। এরপর পুলিশ কমিশনার সেখান থেকে রাগ দেখেই চলে আসেন। ওদিকে রাজীব নিজের দায়িত্বের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। সে নিজের দায়িত্ব পালনের জন্য সবসময় প্রস্তুত থাকে। এরপর সে মিরাজের বিরুদ্ধে আদালতে মামলা করে এবং সেখান থেকে চলে আসে নিজের বাসায়। বাসায় আসার পর তার মা তাকে জোর করে বিয়ের জন্য। আম্মু, তোমাকে আমি কালকেও বললাম আমি বিয়ে করতে চাই না। এখন তুমি কেন এরকম বলতেছো? তুমি আমাকে জোর করলে আমি কি কোনোদিন না করতে পারবো? তুমি জানো আমি তোমার কথা সবসময় রাখার চেষ্টা করেছি। তুমি কেন এরকম করে বলো? আমি এসব কিছু শুনতে চাই না। আমি আমার বান্ধবীর মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাই। যদি তুমি আপত্তি করো, তাহলে কিন্তু আমি অনেক বেশি কষ্ট পাবো। আর তুমি জানো, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তুমি কেন আমার কথা শুনতে চাইছো না রাজীব? আম্মু প্লিজ এরকম করো না। আমি বিয়ে করার জন্য বর্তমানে প্রস্তুত নই। তুমি কেন বিয়ের জন্য আমাকে চাপ দিচ্ছ? বাবা,
তোমাকে আমি কিভাবে বুঝাবো? আমি সব সময় বাসায় একা থাকি। আমি একজন বয়স্ক মহিলা, বাসায় একা থাকি। তোমার কি একটুও কষ্ট হয় না আমার ব্যাপারে? তোমার বউ যদি থাকতো তাহলে তো আমরা দুইজন বসে গল্প করতে পারতাম। তুমি কেন এরকম করতেছো? বিয়ের জন্য রাজি হয়ে যাও। রাজীব তখন কি করবে কিছুই বুঝতে পারছেন না। তার মায়ের কথা একবার চিন্তা করে সত্যিই তার মা সবসময় একা থাকেন। এরকম একজন বয়স্ক মহিলাকে একা রাখা তার একদম ঠিক হচ্ছে না। তখন সে বলে, আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি আমার জন্য যে মেয়ে পছন্দ করবে আমি তাকে বিয়ে করব, তুমি কোনো চিন্তা করো না। তবে তুমি একটু হাসো, তোমার মুখটা যেমন জানি ফ্যাকাশে হয়ে গেছে। তোমাকে সবসময় হাসি খুশি আমি দেখতে চাই, তোমাকে কষ্ট পেতে দেখলে আমার নিজেরই কষ্ট হয়। সত্যি বলছিস বাবা? তুই বিয়ের জন্য রাজি? হ্যাঁ আম্মু, তুমি কোনো চিন্তা করো না, আমি বিয়ের জন্য রাজি। আমি বিয়ে করতে প্রস্তুত আছি। তুমি কার সাথে আমার বিয়ে দিতে চাও, আমি নিঃসন্দেহে তাকে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার বান্ধবীর সাথে কথা বলি। তার একটা মেয়ে আছে, খুব ভালো মেয়ে। আম্মু, আমি এসব শুনতে চাই না। তুমি যার সাথে আমার বিয়ে দিবে আমি তাকে বিয়ে করব। তুমি এখন একটু শান্ত হও, আমি একটু রেস্ট নিতে হবে, অনেক বেশি ক্লান্ত আমি। এই কথা শোনার পর রাজীবের মা তার জন্য বিছানা সব কিছু ব্যবস্থা করে দেন। রাজীব নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। ওদিকে রাজীবের মা ব্যস্ত হয়ে পড়েছেন রাজীবের বিয়ে নিয়ে। রাজীবের বিয়ে ঠিক করেছেন। তাহলে বান্ধবীদের একমাত্র মেয়ে নীলার সাথে তখন নীলা নিজের জায়গায় বাসায় বসেছিল। নীলার বাবা মা দুজনেই ডাক্তার। তবে নীলার ডাক্তারি পেশাটা একদম পছন্দ নয়। সে বিয়ে করে সংসার করতে চায়, সে এইসব চাকরি করতে চায় না। কারণ তার বাবা মাকে সে দেখেছে, তার বাবা মা দুজনে নিজেদের কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকেন, একজন অপরজনকে সময় দিতে পারেন না। কি হবে এত টাকা পয়সা দিয়ে? যদি নিজেদের একটু আলাদা সময় না থাকে, সব সময় ব্যস্ত থাকতে হয়, সেই জন্য সে সব সময় চিন্তা করে এসেছে সে তার নিজের স্বামীকে সময় দেবে। সে রাজীবকে চেনে, কিন্তু রাজীব তাকে চেনে না। রাজীবকে আগে দেখে এসেছে, কিন্তু হঠাৎ করে রাজীবের সাথে তার বিয়ে হবে, ঠিক হবে, এটা সে কল্পনা করতেও পারেনি। তার মা হঠাৎ করে এসে বললেন রাজীবের সাথে তার বিয়ে দেবে। সেও কোনো আপত্তি করল না, কারণ সে বাবা মার অনেক বাধ্য মেয়ে। ওদিকে রাজীব জানেও না তার সাথে কার বিয়ে হচ্ছে, কিন্তু সে তার মাকে বিশ্বাস করে। সে জানে তার মা তার জন্য সবচেয়ে ভালো মেয়েটা খুঁজে নিয়ে আসবেন, সেই জন্য এসব ব্যাপারে সে খুবই নিশ্চিন্ত। ওদিকে পুলিশ কমিশনার তখন আরিফের সাথে মিটিং করতে বসেছেন। আরিফ অনেক বেশি রেগে আছে। আরিফ তখন পুলিশ কমিশনারের দিকে তাকিয়ে বলে, আপনাকে আমি টাকা দিলাম, কিন্তু আপনি আমার লোককে ছাড়াতে পারলেন না। আপনাকে টাকা দিয়ে বসিয়ে রেখে কোনো লাভ নেই, আপনাকে শেষ করে দিতে হবে। আসলে আমি কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। ওই রাজীব আইন মন্ত্রীর সাথে কথা বলেছে, এখন আমি কি করব বলেন? আমার উপর মহলেও যোগাযোগ করেছে। এখন আমি যদি কিছু করতে চাই তাহলে আমার নিজের চাকরি চলে যাবে, এরপর আর কোনো সহযোগিতা আমার কাছ থেকে পাবেন না। স্যার, আমার মনে হয় একটা কাজ করা দরকার। ওই রাজীবকে এই চাকরি থেকে বের করতে হলে রাজীবকে এমনভাবে কষ্ট দিতে হবে রাজীব যেন নিজেই চাকরি থেকে অব্যাহতি নিয়ে নেয়। কিন্তু সেটা কিভাবে সম্ভব? রাজীবের ব্যাপারে তো আমরা কিছুই জানি না। পুলিশ কমিশনার সাহেব, আপনি কিছু জানেন? রাজীবের এমন জায়গায় আঘাত করতে হবে রাজীব যেন আর কোনো দিন সোজা হয়ে দাঁড়াতে না পারে। রাজীবের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে ওর মা। পৃথিবীতে ওর মা ছাড়া আর কেউ বেঁচে নেই। ওর বাবা ছিলেন রফিক সাহেব, অনেক সৎ একজন পুলিশ অফিসার। তার অনেক সম্মান ছিল এই পুলিশ ডিপার্টমেন্টে। তাহলে ওর মাকে শেষ করে দিতে হবে। রাজীবকে ধ্বংস করে দেওয়ার একটাই রাস্তা হচ্ছে রাজীবের মাকে ধ্বংস করে দিতে হবে। রাজীবের মাকে যদি আমরা শেষ করে দিতে পারি তাহলে রাজীব এমনিতেই সব কাজ বন্ধ করে দেবে। কারণ কাউকেই শেষ করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে তার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করা। তবে আপনাদের সতর্ক করে দিই, এই ব্যাপারে খুবই সতর্কভাবে কাজ করবেন। যদি এই বিষয়টা রাজীব একবার জানতে পারে তাহলে কিন্তু ধ্বংস করে দেবে সব কিছু। রাজীব কতটা ভয়ঙ্কর সেটা যদি জানতেন তাহলে রাজীবের বিষয়ে কোনো কথাই বলতেন না। ওকে সরাসরি সরকারের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগেও গোয়েন্দা বিভাগে চাকরি করত।
সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। কমিশনার, আপনি নিজের কাজ করেন, আপনাকে দিয়ে কোনো কিছু হবে না। আমি আপনাকে টাকা দিয়ে রাখতেছি শুধুমাত্র আমার কাজের জন্য, কিন্তু আপনি কাজ করতে পারছেন না। আপনাকে রেখে কোনো লাভ নেই। আসলে এই কাজটা আমি করতে পারবো না। অন্য কোনো কাজ হলে আমি নিশ্চয়ই করব। রাজীবকে যদি বের করে দিতে পারেন তাহলে বাকি সব অফিসারগুলোকে আমি কন্ট্রোল করতে পারবো। রাজীবের ব্যাপারটা আপনাদের দেখতে হবে, কারণ আমি রাজীবের ব্যাপারটা দেখতে পারছি না। রাজীব আমার থেকে অনেক উপরে হাত রেখে দিয়েছে। আরিফ তখন রাগ করে সেখান থেকে চলে আসে। এখন যে করেই হোক রাজীবের মাকে মেরে ফেলতে হবে, কারণ রাজীবকে শেষ করতে হলে তার মাকে শেষ করে দিতে হবে। ওদিকে রাজীব আদালতে দৌড়াদৌড়ি করতেছে মিরাজকে শাস্তি দেওয়ার জন্য। আদালতের পক্ষ থেকে মিরাজকে হাজির করার জন্য বলা হয়েছে। তখন পুলিশের কড়া নিরাপত্তার মাধ্যমে মিরাজকে নিয়ে যাওয়া হয় কোর্টে। ওখানে আদালতের পক্ষ থেকে রায় আসে। মিরাজকে সারা জীবনের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে, সরাসরি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কারণে এবং মাদক সহ তাকে ধরার কারণে। এই কথা শোনার পর আরিফ অনেক বেশি রেগে যায়। দেখতে দেখতে আরও 2 দিন কেটে যায়, কিন্তু তারা কিছুই করতে পারছিল না। ওদিকে রাজীব তখন নিজের বাসায় বসেছিল। আজকে কোনো কাজ নেই, সেই জন্য নিজের বাসায় একটু বিশ্রাম করতে চাচ্ছিল। তখনই তার মা এসে বলে, বাবা, আমি আমার বান্ধবীর সাথে কথা বলেছি, যত তাড়াতাড়ি সম্ভব তোদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। কিন্তু এখন তোকে নীলার সাথে দেখা করতে যেতে হবে। মেয়েটার সাথে বিয়ে হবে, মেয়েটাকে যদি না দেখিস তাহলে কিভাবে হবে? আম্মু, আমি তোমাকে বললাম না আমি এসব কিছু দেখতে চাই না। আমি তোমাকে বিশ্বাস করি। তুমি যার সাথে আমাকে বিয়ে দিবে আমি রাজি তাকে বিয়ে করতে। আমার কোনো আপত্তি নেই। তুমি কেন আমাকে দেখা করার কথা বলতেছো? বাবা, একটু বোঝার চেষ্টা কর। শুধুমাত্র তুই না দেখলে তো হবে না। তুই যেমন আমাকে বিশ্বাস করিস, তেমন হয়তো নীলা তার বাবা মাকে বিশ্বাস করতে পারে না। নীলার বাবা মা বলেছে আগে তোরা দুজন একা হয়ে কথা বলে নে, তোরা সারা জীবন সংসার করবি। তোরা যদি একে অপরের সাথে কথা না বলিস তাহলে কিভাবে হবে? পরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না বাবা। কি আর বলবো, মাকে নিয়ে অনেক সমস্যায় আছি। সেই জন্য আম্মুকে বললাম। আম্মু ঠিক আছে, আমি রাজি। আমি দেখা করতে যাব। কখন দেখা করতে হবে? নীলা বলেছে আজকে বিকালে তার সাথে দেখা করতে। তাদের বাসার পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে দুজন গিয়ে দেখা কর। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি আজকে বিকালে ওর সাথে দেখা করব। এরপর আম্মু খুশি মনে সেখান থেকে চলে গেলেন। আমি আমার আম্মুকে খুশি দেখার জন্য যে কোনো কিছু করতে পারি, সেজন্য বিকাল হতেই রেডি হয়ে গেলাম। আমি সাধারণ একটা পাঞ্জাবি পরেছি। আম্মু আমাকে পাঞ্জাবি পরে যাওয়ার কথা বলছে। আমি দেখতে যে খুব খারাপ তেমনটা নয়, আলহামদুলিল্লাহ আমি দেখতে ভালোই সুন্দর। পাঞ্জাবি পরার কারণে কেমন জানি অদ্ভুত মনে হচ্ছে, কারণ সবসময় পুলিশের পোশাক পরে থাকি, সেজন্য নিজেকে সুন্দর করে উপস্থাপন করার কোনো সময় পাই না। কিন্তু আজকে কেন জানি পাঞ্জাবি পরে আমার নিজেকে কেমন জানি পাগল পাগল লাগতেছে। তখন আমি চলে গেলাম নীলার সাথে দেখা করতে। তার সাথে হয়তো আমার ছোটবেলায় দেখা হয়েছে। আম্মু এবং নীলার মা খুব ভালো বান্ধবী, কিন্তু নীলার সাথে আমার সরাসরি বড় হওয়ার পরে দেখা হয়নি, কারণ আমি সবসময় পুলিশের কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। সেজন্য তার সাথে দেখা হওয়ার সময় হয়নি। সেখানে যাওয়ার পর আমি বসে রইলাম, কিন্তু ও আসতেছে না কেন? আমি ওকে চিনবো কি করে? আম্মুর কাছ থেকে ফটো নিয়ে আসিনি। একটা মেয়ে আমার সামনে এসে বসলো। আমি তার দিকে তাকাতে অনেক বড় একটা শক খেলাম। মনে হচ্ছিল আকাশ থেকে কোনো পরী নেমে এসে আমার সামনে বসেছে। আমি তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছি। তখন সে আমার দিকে একটু লজ্জা মাখা মুখ নিয়ে বলল, কি ব্যাপার মিস্টার রাজীব, আমাকে এভাবে হা করে দেখছেন কেন? নীলার কথা শুনে রাজীবের হুঁশ ফিরল। সে সরাসরি নিজের মাথাটা নিচু করে ফেলল। এটা দেখে নীলা মুচকি হাসলো। এরপর রাজীবকে বলল, আরে আমি তো আপনাকে বলিনি মাথা নিচু করতে। না, এমনি বলেন, কি বলবেন? আমি কি বলবো? আমাকে আমার আব্বু জোর করে পাঠিয়েছে আপনার সাথে দেখা করার জন্য। তবে আমি একটা কথাই বলতে চাই, আমি কোনোদিন কোনো ছেলের সাথে সম্পর্ক করিনি। আমার বান্ধবীরা যখন প্রেম নিয়ে অনেক ব্যস্ত ছিল, তখন আমি ব্যস্ত ছিলাম পড়াশোনা নিয়ে। কিন্তু আমি চাই এখন আমার সাথে যার বিয়ে হবে তাকে যেন আমি আমার সবটুকু দিয়েই ভালোবাসতে পারি। এই কথা শোনার পর আমি তার দিকে তাকিয়ে আছি। মেয়েটা অনেক সহজ সরলভাবে কথাগুলো বলছিল।
আমার অনেক ভালো লাগলো তাকে দেখে। আমি তখন তার সাথে আরও বেশ কিছুক্ষণ কথা বললাম। তার সাথে কথা বলার পর বুঝতে পারলাম সে কতটা সহজ সরল, এবং আমার আম্মুর প্রতি আমার শ্রদ্ধা আরও বেশি বেড়ে গেল। আম্মু আমার জন্য সবচেয়ে ভালো মেয়েটা পছন্দ করবেন আমি জানতাম, কিন্তু এইরকম একটা মেয়েকে পছন্দ করবেন এটা আমি কল্পনা করতে পারিনি। আমি বাসায় যাবার পর আম্মু আমার কাছে দৌড়ে আসলেন। আম্মু তখন আমার কাছে এসে বললেন, বাবা, মেয়েটাকে তোর পছন্দ হয়েছে? আমি তখন আম্মুকে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ আম্মু, তুমি আমার জন্য মেয়ে পছন্দ করবে আর আমার সেটা পছন্দ হবে না সেটা কেউই হয়, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমার জন্য এত ভালো একটা মেয়ে পছন্দ করবে। সত্যি নীলা অনেক ভালো একটা মেয়ে। হয়েছে হয়েছে, আর আমাকে বোঝাতে হবে না। আমি নীলার মায়ের সাথে কথা বলতেছি। এই সপ্তাহের ভিতরেই তোমাদের বিয়ের ব্যবস্থা করতে হবে। এরপর রাজীব আর কোনো কথা বলল না। তাদের সবার বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ওদিকে রাজীব অনেক ব্যস্ত তার কাজ নিয়ে। সে কাজ থেকে ছুটি নিতে চাচ্ছে না। সে ছুটি নিয়ে কী করবে? কারণ বিয়ের দিন একদিন ছুটি নিলেই হবে, পরের দিন থেকে আবার কাজে জয়েন করবে। দেখতে দেখতে বিয়ের আগের দিন চলে আসলো। ওদিকে নীলা রাজীবকে অনেক বেশি পছন্দ করেছে। সে রাজীবকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে ফেলেছে। ওদিকে আরিফ এতদিন অপেক্ষা করছিল এইরকম একটা দিনের, এবং সে সুযোগ পেয়ে গেছে। রাজীব যখন থানায় চলে আসে তখন আরিফ সহ তার কিছুজন লোক চলে যায় রাজীবের বাসায়। ওখানে যাওয়ার পর শুধু রাজীবের মা বাসায় ছিলেন, আর এই সুযোগে রাজীবের মায়ের ওপর আক্রমণ করে। রাজীবের মা কিছু বুঝে ওঠার আগেই তাকে গুলি করে মাটিতে শুয়ে দেয়। এরপর রাজীবের কাছে কল করে। রাজীব তখন থানায় বসেছিল। হঠাৎ করে অপরিচিত একটা নাম্বার থেকে কল আসে। ধরার পরেই তার হাত থেকে ফোনটা পড়ে যায়। কারণ সে ফোন ধরার পরে আরিফ বলে, তোকে আমি বলেছিলাম আমার বিরুদ্ধে লাগতে আসবি না, কিন্তু তুই আমার বিরুদ্ধে লাগতে এসেছিস। এখন তোকে এর জন্য অনেক বড় একটা ক্ষতিপূরণ দিতে হবে। তোর মাকে আমি শেষ করে ফেলেছি। যদি নিজের মাকে শেষবারের মতো দেখতে চাস তাহলে বাসায় চলে আয়। এই কথা শোনার পর রাজীব সেখানে কান্না করে দেয়। এরপর দৌড়ে তার বাসায় চলে আসে। ওদিকে নীলার বাবা মা এ বিষয়ে কিছুই জানেন না। তারা বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। পরের দিন তাদের মেয়ের বিয়ে, সেই জন্য অনেক বেশি ব্যস্ত ছিলেন। ওদিকে রাজীবকে এমন তাড়াহুড়ো করে দৌড়বে চলে আসতে দেখে রাফি তার পেছন পেছন আসে। রাজীব তখন নিজের বাসায় ঢুকতেই তার মায়ের লাশ দেখতে পায়। এটা দেখার পর সে চিৎকার করে কান্না করে দেয়। পিছন পিছন রাফি এসেছিল। রাফি তখন রাজীবের পাশে গিয়ে দাঁড়ায়। রাজীব তখন তার মাকে জড়িয়ে ধরে কান্না করে বলে, সব কিছু আমার জন্য হয়েছে আম্মু। আমি যদি চাকরিটা না করতাম তাহলে এই শাস্তি তোমাকে কোন দিন পেতে হতো না। আমি ওই লোকটার সাথে লেগেছিলাম, সেজন্য ওই লোকটা তোমাকে শাস্তি দিয়েছে। আমি এখন কি করব? আমার মা ছাড়া আমার এই পৃথিবীতে কেউ ছিল না। এখন আমি কি করে রাফি, তুমি বলে দাও। আমার মা ছাড়া আমার এই পৃথিবীতে কেউ ছিল না, কিন্তু তারা আমার সব কিছু শেষ করে দিয়েছে। স্যার, আপনি এভাবে ভেঙে পড়বেন না। এইভাবে যদি ভেঙে পড়েন তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। আপনাকে শক্ত হতে হবে। শক্ত হয়ে সব কিছুর প্রতিশোধ গ্রহণ করতে হবে। ওদের কাছ থেকে এটার প্রতিশোধ নিতেই হবে। ওরা ইচ্ছে করে আপনার মাকে মেরেছে। না রাফি, আমি আর কিছু করতে পারবো না। আমি একদম ধ্বংস হয়ে গিয়েছি। আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে। আমি কল্পনা করতে পারিনি তারা এত খারাপ একটা কাজ করবে। এখন আমি কি করব? এখন আরিফের বিরুদ্ধে কিছু করতে পারবো না। তার বিরুদ্ধে এখন আমার কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু স্যার, আপনি এভাবে বসে থাকলে হবে না। আপনাকে যে করে হোক ওদের কাছ থেকে প্রতিশোধ নিতেই হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার সাথে থাকব। আপনি যেখানে যেভাবে বলবেন আমি সেইভাবেই কাজ করব। কিন্তু প্লিজ আপনি এভাবে ভেঙে পড়বেন না। আপনাকে এরকম দুর্বল দেখলে আমার নিজেরই কষ্ট হচ্ছে। ওদিকে আস্তে আস্তে খবরটা ছড়িয়ে পড়ে। নীলার বাবা মা তখন এটা জানতে পারে। যখন জানতে পারে তখন তারা সবাই চলে আসে। নীলা রাজীবের এমন অবস্থা দেখে নিজেও কান্না করে দিয়েছে। রাজীব এতটা কষ্ট পাবে কেউ কল্পনাও করতে পারেনি। এখন তাদের বিয়ের কী হবে? কালকে তাদের বিয়ের কথা, কিন্তু আজকে এমন একটা ঘটনা ঘটে তারা কেউ কল্পনাও করতে পারেনি। রাজীব তখন কান্না করতে করতে ব্যস্ত। এখন নীলা বাবা মা সবাইকে নিয়ে রাজীব তার মায়ের লাশ দাফন করেন। রাজীব কবরের পাশে বসে কান্না করতে শুরু করে। এরপর তার মায়ের কবরের পাশে বসে কান্না করতে করতে বলে,
আম্মু, আমি আর এই কাজ করব না। যে কাজ করতে গিয়ে তোমাকে এরকমভাবে খুন হতে হয়েছে, সেরকম কাজ আমি আর করব না কোনোদিন। আমি কেন ওই চাকরি করলাম? আমি আর করব না। তুমি আমাকে নিষেধ করছিলে এই চাকরি না করার জন্য, কিন্তু আমি তোমার কথা শুনিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও আম্মু। আমি আর কোনোদিন ওই চাকরি করব না। এরপর সে আরও কিছুক্ষণ সেখানে বসে কান্না করে। এরপর রাফি তাকে জোর করে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পর সে রাজীবের পাশে বসে পড়ে। রাজীব কান্না করে যাচ্ছে। ওদিকে নীলার বাবা মা সবাই চলে গেছে। তারা নিজের মেয়ের বিয়ের আগের দিন এরকম ঘটনা সহ্য করতে পারছেন না। এখন আর কী হবে? রাফি বিষয়টা চিন্তা করে। তখন সে রাজীবের কাছে গিয়ে বলে, স্যার, আমার মনে হয় আপনি কালকে বিয়েটা করা উচিত। মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। তারা সবাই বিয়ের সব প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে। এখন যদি বিয়ে না করে তাহলে মেয়েটাকে সবাই খারাপ কথা বলবে। রাফি, তুমি এসব কি বলছো? আমার মায়ের মৃত্যু হয়ে গেছে, আর আমি এখন বিয়ে করব, এটা তুমি ভাবলে কি করে? আমি যতদিন না পর্যন্ত ওদের কাছ থেকে প্রতিশোধ নিতে না পারছি, ততদিন পর্যন্ত আমি কোনো সম্পর্কে জড়াতে চাই না। স্যার, আপনি বুঝতে পারছেন না? মেয়েটাকে সমাজের লোকজন খারাপ বলবে, মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। আপনি এই বিষয়টা চিন্তা করুন। আপনার জন্য কোনো মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, এটা আপনি কিভাবে মেনে নেবেন? দরকার হয় আপনি ওনাকে বিয়ে করে বাসায় রেখে দিবেন, কিন্তু প্লিজ আপনি এরকম করবেন না। এরকম করলে মেয়েটা সারা জীবন কলঙ্কিত হয়ে থাকবে। রাজীব কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। সত্যি, যদি সে বিয়েটা না করে তাহলে মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। কিন্তু সে এখন কিভাবে বিয়ে করবে? যদি একবার জানতে পারে আরিফের লোকজন যে নীলাকে সে বিয়ে করেছে, তাহলে নীলাকেও তারা মেরে ফেলবে। কিন্তু নীলাকে যদি বিয়ে না করে তাহলে সমাজের লোকজন নীলাকে খারাপ কথা বলবে। সারা রাত এই বিষয়টা চিন্তা করে। পরের দিন সকালে সে বিয়ে করতে চলে যায়। ওখানে সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। তখন রাজীব নীলার বাবার কাছে গিয়ে বলে, আঙ্কেল, আমি আপনাকে কিছু কথা বলতে চাইছি। আমি জানি আপনি কথাটা শোনার পরে একটু মন খারাপ করবেন, কিন্তু কথাটা আমি বলতে চাই। আসলে আমি নীলাকে বিয়ে করতে এসেছি শুধুমাত্র নীলার সম্মানের কথা চিন্তা করে। যদি আমি ওকে বিয়ে না করি তাহলে ওর সম্মান নষ্ট হবে। সেজন্য আমি ওর সম্মান রক্ষা করার জন্য বিয়ে করতে এসেছি। তবে আমি বিয়ের পর ওকে আমার বাসায় নিয়ে যাব না, ওকে এখানে রেখে যাব। যখন আমি ওদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারবো, তখন আমি নীলাকে এখান থেকে নিয়ে যাব। যদি আমি ওকে এখান থেকে নিয়ে যাই তাহলে আমার মায়ের মতো তারা নীলাকেও মেরে ফেলতে পারে। বাবা, তুমি যে আমার মেয়েটার জীবন বাঁচানোর জন্য এভাবে চলে আসবে, এটা আমরা কোনোদিনও কল্পনাও করতে পারি। তুমি এসেছো, এটাই আমাদের জন্য অনেক বেশি কিছু। তুমি যেটা বলবে সেটাই হবে। তুমি যদি চাও সারা জীবন নীলা এইখানে থাকবে, তুমিও এখানে থাকতে পারো। ওকে ওখানে যেতে দেব না। ওখানে গেলে তোমাকেও ক্ষতি করে ফেলতে পারে। রাজীব আর কোনো কথা বলে না। এরপর তাদের বিয়েটা সম্পন্ন হয়। বিয়ে হওয়ার পর সে বসে আছে নীলার বাসায়। আজকে সে অনেক বড় একটা কঠিন সিদ্ধান্ত নেবে। চুপচাপ বসে থাকতে দেখে নীলা এসে রাজীবের পাশে বসে বলে, আমি জানি না এই কথাটা এখন তোমাকে বলা ঠিক হবে কি না, তবে তুমি কোনো চিন্তা করো না। আমি সবসময় তোমার পাশে থাকবো। তুমি যেই পরিস্থিতিতেই পড়ো না কেন, আমি সবসময় আমাকে তোমার পাশে পাবে। আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। আমি চাকরিটা ছেড়ে দিতে চাই। এই চাকরি আমি আর করব না। যে পুলিশের চাকরি করতে গিয়ে আমার মায়ের মৃত্যু হয়েছে, সেই চাকরি আমি আর কোনোদিন করতে চাই না। ওই চাকরি আমি চিরদিনের জন্য ছেড়ে দেব। ওই চাকরি করতে গিয়ে আমার মায়ের মৃত্যু হয়েছে। চাকরি ছেড়ে দিলে তুমি কি করবে? এখন চাকরি ছেড়ে দিতে চাইছো, চাকরি ছেড়ে দিলে ওদের কাছ থেকে কিভাবে প্রতিশোধ নেবে? সবকিছু চিন্তা করা আমার হয়ে গেছে। আমি আর ভালো পথে চলবো না। অনেক ভালো পথে চলেছি। পুলিশের চাকরি করতে গিয়ে আমাকে বারবার বাধাপ্রাপ্ত হতে হয়েছে। আমি আর ওই চাকরি করব না। ওই চাকরি করলে আমি ওদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারবো না। প্রতিশোধ নিতে গেলে বিভিন্ন লোককে জিজ্ঞাসা করতে হবে। আমি আমার দায়িত্বের বাইরে গিয়ে কিছু করতে পারবো না। অনেক রুলস আছে, সেগুলো মেনে চলতে হবে। নিয়মকানুনের বাইরে আমি যেতে পারবো না। সেজন্য আমি সব কিছুর উপরে উঠতে চাই। নিয়মকানুন আমি মানতে পারবো না।
আমি সবার কাছ থেকে প্রতিশোধ নিব। এর মানে কি রাজীব? তুমি কি করতে চাইছো? ওরা যেমন অন্যায় কাজ করে সবাইকে মেরে ফেলে, আমি ঠিক সেরকম করব। তবে অন্যায় করব না, আমি ওদেরকে শেষ করে দেব। ওদেরকে শেষ করে দেওয়ার জন্য যা করতে হয় সেটা আমি করব। আমি এই চাকরিটা ছেড়ে দেব। এই চাকরিটা ছেড়ে দেওয়ার পর কেউ আমাকে কোনো কাজে বাধা দিতে পারবে না, কাউকে জবাবদিহি করতে হবে না। কোনো কাজের জন্য আমি আমার নিজের কাজ চালাতে পারবো নিঃসন্দেহে, নিরাপদভাবে। কেউ আমাকে বাধা দিতে পারবে না। তুমি কি আমার পাশে থাকবে? তবে আমি তোমাকে জোর করব না। যদি তুমি চাও তাহলে আমাকে ছেড়ে চলে যেতে পারো। রাজীব, আমি তোমাকে আগেও বলেছি, তোমার জীবনে যেই পরিস্থিতি আসুক না কেন, আমি সবসময় তোমার পাশে থাকবো। তুমি তোমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য যদি এই কাজ করো, তাহলে আমি সেটাতেও তোমার সমর্থনই করব। আমি তোমার পাশেই থাকতে চাই। তোমাকে কিছু করতে হবে না নীলা, তুমি শুধু আড়ালে থাকবে। কেউ যেন জানতে না পারে আমাদের বিয়ে হয়েছে। যদি জানতে পারে তাহলে তোমাকেও শেষ করে দেবে। আমি তোমাকে হারাতে চাই না। তোমাকে নিয়ে আমি অনেক বড় স্বপ্ন দেখে ফেলেছি, তাই আমি চাই তুমি সবসময় নিজের পরিচয় গোপন করে থাকো। এই কথা শোনার পর নীলা কান্না কান্না করে রাজীবকে শক্ত করে জড়িয়ে ধরে বলে। এরপর তারা দুজন কিছুক্ষণ কথা বলে। নীলা অনেক বেশি ভয় পেয়ে গেছে, কিন্তু বলতে পারছে না, কারণ এটা বললে রাজীব হয়তো মন খারাপ করতে পারে। রাজীব তখন কাগজপত্র সব কিছু প্রস্তুত করে চাকরি ছাড়তে চায়। তখন রাফি পিছন পিছন তার কাগজপত্র রেডি করে চলে যায়। এটা দেখার পর রাজীব জিজ্ঞাসা করে, রাফি, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি চাকরি ছেড়ে দিচ্ছি বলে তুমি নিজের চাকরি ছেড়ে দিবে কেন? তুমি নিজের চাকরিটা করো। তোমাকে আমি চাকরি ছাড়তে বলছি না, তুমি তোমার চাকরি করো। আমি জানি তুমি সবসময় আমার পাশে থাকবে। তুমি চাকরি করো, আমার পাশে থেকো। তোমাকে চাকরি ছাড়ার কথা আমি কোনোদিন বলবো না। যেখানে সততার কোনো মূল্য নেই, ন্যায়ের পথে কেউ চলতে চায় না, সেখানে আমি থাকতে চাই না স্যার। আমি আপনার পাশে থাকতে চাই যদি আপনি আমাকে আপনার কর্মচারী বানাতে পারেন। যদি আপনি আমাকে আপনার কর্মচারী বানিয়ে আপনার পাশে রাখতেন, তাহলে আমি সেটাও রাজি হতাম। তবে আমি এই চাকরি করতে চাই না। এই চাকরি করতে গিয়ে যদি কয়েকদিন পর আমার পরিবারের কেউ মারা যায়, তাহলে সেটা আমি মেনে নিতে পারবো না। তাই আমি চাই এই চাকরিটা ছেড়ে দিতে। আপনি আমাকে বাধা দিয়েন না প্লিজ। কিন্তু এই চাকরিটা ছেড়ে দেওয়ার পর তুমি কি করবে? আপনি আমাকে যেভাবে বলবেন আমি সেভাবেই করব। আমিও আপনার সাথে মিলে ওদের কাছ থেকে প্রতিশোধ নিতেই চাই। যদি প্রতিশোধ নিতে গিয়ে আমার জীবনটাও চলে যায়, আমার কোনো দুঃখ নেই। আমি সততার কাজগুলো করব। সত্যের পথে থাকতে গিয়ে যদি মারা যাই, তাহলে সেটা আমার জন্য গর্বের বিষয়। আমি নিঃসন্দেহে তাদের সামনে নিজের দেহটাকে দিয়ে দেব, কিন্তু তারা আমার দেহকে মারতে পারবে, আমার মনকে মারতে পারবে না। এই কথা শোনার পর আমি শুধু রাফির দিকে তাকিয়ে আছি, ছেলেটা কি বলছে। আমি তখন তাকে জড়িয়ে জড়িয়ে বললাম, আমি তোমাকে আজকে থেকে আমার সাথে রাখবো। রাফি, তুমি আমার ভাইয়ের চেয়ে অনেক বড় একটা কাজ করে ফেলেছো। আমার পাশে থাকবে তুমি। আমি তোমাকে নিয়ে আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেব। ওরা কেউ আমাদের হাত থেকে বাঁচতে পারবে না, সবাইকে শেষ হয়ে যেতে হবে। হ্যাঁ স্যার, আমিও এটাই চাই। ওদের কাউকে বাঁচিয়ে রাখলে চলবে না। এমনি পুলিশ কমিশনারকেও শাস্তি দিতে হবে। যে পুলিশের সম্মান নষ্ট করেছে, পুলিশের এত বড় একটা দায়িত্ব, সে থেকে কিভাবে টাকা নিয়ে অপরাধীদের সাথে হাত মিলালো, তাকে এর উপযুক্ত শাস্তি পেতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আরিফ সহ সবাই নিজের শাস্তি পাবে। কেউ আমাদের হাত থেকে বাঁচতে পারবে না, সবাইকে শাস্তি পেতে হবে। একে একে তাদের সবাইকে আমি শাস্তি দেব, কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। এরপরও রাজীব এবং রাফি দুজন মিলে গিয়ে তাদের রিজাইন লেটার জমা দিয়ে আসে। এটা দেখার পর পুলিশ কমিশনার অনেক বেশি খুশি হয়, কারণ সে এটাই চাইছিল। সে যখন লেটারগুলো হাতে পায়, এটা হাতে পাওয়ার পরে সে আরিফের কাছে কল করে। আরিফ তখন নিজের আস্তানায় বসে হাসতেছিল। রাজীবের অবস্থা চিন্তা করে তখন পুলিশ কমিশনারের ফোন পেয়ে বলে, কি ব্যাপার কমিশনার সাহেব, কি অবস্থা ওইদিকে? আপনি যেই রকম বলেছিলেন ঠিক সেই রকম। রাজীব এবং সাথে আরও একটা কনস্টেবল এসে তাদের রিজাইন লেটার দিয়ে গেছে। তারা এখন থেকে পুলিশের আর কোনো সদস্য নয়, তারা নিজেদের চাকরি ছেড়ে দিয়েছে।
এখন থেকে আপনাদের আর কোনো বাধা থাকবে না, আপনারা নিশ্চিন্তে কাজগুলো করতে পারেন। তাহলে আপনি এখনও দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি ব্যবস্থা করুন মিরাজকে ছাড়িয়ে আনার। এখন আমি আমার লোক সবাইকে বাইরে দেখতে চাই। যাদেরকে ধরে দিয়ে গেছে সবাইকে আপনি ছাড়ানোর ব্যবস্থা করেন। আপনি কোনো চিন্তা করবেন না, এই সপ্তাহের ভিতরে আপনার যত লোক জেলের মধ্যে আছে সবাইকে আমি ছাড়িয়ে দেব, কিন্তু কিছু টাকার প্রয়োজন এগুলো করার জন্য, কারণ অনেক নিয়মকানুন মানতে হবে। শুধু টাকা আর টাকা? আচ্ছা ঠিক আছে, টাকা যত প্রয়োজন হয় সব কিছু দেব, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমার লোকজনকে ছাড়িয়ে নিয়ে আসো। আমার লোকজন সবাইকে আমি বাইরে দেখতে চাই। কেউ যদি ভিতরে থাকে তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিব। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন, টাকাটা আমার হাতে চলে আসলেই আমি যে কোনো কাজ করতে পারি। টাকার জন্য দরকার হলে আমি আমার জীবন দিয়ে আপনার লোককে ছাড়িয়ে নিয়ে আসব, কোনো চিন্তা করবেন না। শুধু সময় মতো আমার পেমেন্টটা পাঠিয়ে দেবেন। পেমেন্ট নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আজ পর্যন্ত কোনো দিন আপনার পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হয়নি। মাসের শুরুর দিকেই আপনার পেমেন্ট পেয়ে যাবেন। এখন তাড়াতাড়ি আমার লোকজনকে ছেড়ে দিন। এরপর পুলিশ কমিশনার ব্যবস্থা করতে শুরু করলো। ওদিকে রাজীব মন খারাপ করে বসে আছে, কি করবে কিছুই বুঝতে পারছিল না। তাদের দুজনের পক্ষে এত কাজ করা একা সম্ভব নয়, কিন্তু এত টাকা তাদের কাছে নেই। যে লোক নিয়োগ দেবে, লোক রাখতে হলে টাকার প্রয়োজন, কিন্তু তাদের কাছে টাকা নেই। রাজীব সৎভাবে চাকরি করত, সেই জন্য অতিরিক্ত কোনো আয় তার হতো না। বেতন যা পেত তা দিয়ে তার পরিবার চালাতো। তখন রাফি বলল, স্যার, আমরা কয়েকটা অন্যায়কারীকে ধরে তাদের কাছ থেকে সব কিছু আত্মসাৎ করে ফেলতে পারি, এতে করে আমাদের অনেক টাকা পাবো। তাই বলে আমরা তাদের কাছ থেকে এভাবে টাকা নিব, এটা হতে পারে না। স্যার, আমরা তো মানুষের টাকা নিচ্ছি, তারা মানুষের টাকা আত্মসাৎ করেছে। আমরা মানুষের টাকা ব্যবহার করে তাদের শেষ করে দেব। এরপর আমরা নিশ্চয় গরিব মানুষকে তাদের টাকা ফিরিয়ে দেব। এজন্য আমাদের দুজনকে একটা ব্যাংককে ধ্বংস করে দিতে হবে। তাদের কাছে কোটি কোটি টাকা আছে। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার পরিচিত কোনো ব্যাংক আছে। আপনি ঠিকই ধরেছেন স্যার, সিটি ব্যাংকে দিনের পর দিন এরকম কাজ হয়ে যাচ্ছে। ওরা গরিব মানুষের কাছ থেকে সুযোগের সদ্ব্যবহার করে তাদেরকে ঋণ প্রদান করে, এরপর তাদের সব কিছু কেড়ে নিয়ে আসে লোনের কথা বলে। তাহলে তুমি ব্যবস্থা করো, কীভাবে সিটি ব্যাংক থেকে টাকা আনবো সেই বিষয়ে যে করে হোক সবকিছু আমাদের শেষ করে দিতে হবে। এই বিষয়ে আমার সব চিন্তা ভাবনা শেষ। কালকে শুক্রবার, কালকেই আমাদের কাজ সারতে হবে, কারণ শনিবার ব্যাংক বন্ধ থাকবে। এরপর রবিবার যখন তারা আসবে তখন দেখতে পারবে ব্যাংকে কোনো টাকা নেই। ওকে, কালকে থেকে আমাদের সিটি ব্যাংকের মিশন শুরু, রেডি হয়ে নাও। আমি অলওয়েজ রেডি স্যার, আপনি যখন বলবেন তখনই আমি মিশনের জন্য প্রস্তুত। এরপর তারা দুজন প্রস্তুত হয়। পরের দিন রাত 12টার দিকে দুজনে মিলে অ্যাটাক করে ব্যাংকে। ব্যাংকে 3 জন সিকিউরিটি গার্ড ছিল, কিন্তু তারা সিকিউরিটি গার্ডগুলোই গুলি করে হত্যা করে ভিতরে ঢুকে তারা আগে থেকেই প্রশিক্ষণ প্রাপ্ত, এই জন্য কোনো বাধাই তাদেরকে আটকাতে পারেনি। তারা ব্যাংক থেকে অনেক টাকা নিয়ে সেখান থেকে চলে আসে। রবিবার যখন ব্যাংকের কর্মকর্তারা ওখানে যান, দেখতে পারেন যে কোনো টাকা নেই। এরপরে নিউজটা পুরো দেশে ছড়িয়ে পড়ে, কিন্তু কেউ জানতে পারে না কারা এই কাজটা করেছে। ওদিকে রাজীব এই দুদিনে অনেক লোকজন জোগাড় করে ফেলেছে। রাজীব তখন তারা আলাদা করে একটা আস্তানা বানায়, সেখানে সব লোকজনকে ডেকে নিয়ে আসে এবং তাদের সামনে দাঁড়িয়ে রাজীব বলে, আমাদের একটাই উদ্দেশ্য, এই এলাকা থেকে অন্যায় দূর করে দেওয়া। এই এলাকায় আর কেউ অন্যায় করতে পারবে না। যারা অন্যায় করবে তাদের সবার সামনে আমাদেরকে যেতে হবে, সবাইকে শেষ করে দিতে হবে। এই শহরে যত সন্ত্রাসী গ্রুপ আছে সবাইকে শেষ করে দিতে হবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তোমরা তোমাদের টাকা নিয়ে কোনো চিন্তা করবে না, টাকা সময় মতো পেয়ে যাবে। শুধু বিশ্বস্ততার সাথে কাজ করবে। বেইমানি করলে উপযুক্ত শাস্তি পেতে হবে। আর আমার শাস্তি সেটা তোমরা জানতে পারবে খুব তাড়াতাড়ি। আমার একটাই শাস্তি, মৃত্যু। তাই আজ থেকে রাফি যেরকম বলবে সব সময় সেরকম করবে। তার বিরোধিতা কেউ করার চেষ্টা করলে ভয়ঙ্কর শাস্তি পাবে। রাজীবের কথা শুনে সবাই সতর্ক হয়। রাজীব রাফির দিকে তাকিয়ে বলে, রাফি, তোমাকে আমি সব কিছু দায়িত্ব বুঝিয়ে দিলাম।
এখন থেকে আমি যা বলবো তা তুমি অর্ডার করবে, এদেরকে সবাইকে দিয়ে তুমি কাজ করাবে। আমি শুধু আড়াল থেকে সব ইনফরমেশন দিয়ে যাব, আর বড় বড় মিশনগুলোতে আমরা দুজন যাব। ওকে স্যার, আমাকে শুধু সময় মতো সব কিছু বলে দিবেন। বাকি কাজটুকু আমি একাই করতে পারবো এদেরকে নিয়ে। বাকি কাজটুকু আমি একাই করতে পারবো এদের নিয়ে। আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে খুব তাড়াতাড়ি আমরা অন্যায়কারীকে শেষ করে ফেলতে পারবো। তাহলে আমাদের প্রথম মিশন হচ্ছে শুভ এবং মিরাজকে ধরে নিয়ে আসা। তাদের দুজনকে ধরে নিয়ে আসতে পারলে আরিফ এমনিতেই দুর্বল হয়ে পড়বে, কারণ আরিফের একমাত্র পাওয়ার হচ্ছে এই দুইটা লোক। ওকে স্যার, তাহলে আমি আমার লোকজন লাগিয়ে দিচ্ছি তাদের দুজনের পিছনে। তারা দুজন ভাবতে পারবে না, আমরা দুজনকে তাড়াতাড়ি খুন করে ফেলবো। তাদেরকে ধরে নিয়ে আসতে পারলেই আরিফ দুর্বল হয়ে পড়বে। আরিফ দুর্বল হয়ে গেলে আমাদের কাজ সহজ হয়ে যাবে। তুমি কাজটাকে যতটা সহজ মনে করছো, কাজটা ততটা সহজ নয়। কাজটা করতে গেলে অনেক বিপদের সম্মুখীন হতে হবে। তাই আগে এদের দুজনকে ধরে নিয়ে আসো, কারণ তাদের হাতে এখন পুলিশের কর্মকর্তারা রয়েছে। তাই একটু এদিক সেদিক হলেই আমাদের লোকজনকে পুলিশ ধরে ফেলবে। কোনো চিন্তা করবেন না স্যার, আমি এমনভাবে কাজগুলো করব যাতে পুলিশ কোনো কিছু বুঝতে না পারে। পুলিশের পদক্ষেপ সম্পর্কে আমার ধারণা আছে, তাই পুলিশ আগে থেকে কি করবে সব ইনফরমেশন আমি আগে থেকেই নিয়ে রাখবো। তাহলে রাফি, তুমি কাজ শুরু করো, আমি একটু বাসায় যাব। এরপর রাজীব বাসায় ফিরে আসলো। বাসায় ফিরে এসে চিন্তা করতে থাকে কিভাবে সব কাজ করবে, কিন্তু সে নীলাকে ভুলতে পারছে না। মেয়েটা তার প্রতি একটা আকর্ষণ তৈরি করে ফেলেছে। মেয়েটাকে না দেখলে সে আর ঘুমোতে পারবে না। সেই জন্য উঠে চলে যায় নীলার বাসায়। সেখানে যাওয়ার পর নীলার বাবা মা সবার সাথে কথা বলে। নীলা তখন তাকে রুমের মধ্যে নিয়ে যায়। রাজীব, আমি অনেক বেশি করতেছি, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো না। তুমি সব কিছু সাবধানে করছো তো? আমি তখন নীলাকে জড়িয়ে ধরে বললাম, তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু সাবধানে করতেছি। আমার ব্যাপারে কেউ কিছু জানতে পারবে না। আমি খুব তাড়াতাড়ি তাদের কাছ থেকে প্রতিশোধ নেব। এরপর আমরা দুজন বাসায় ফিরে যাব, আমাদের মধ্যে আর কেউ আসতে পারবে না। আমি সেটারই অপেক্ষা করছি, কখন তোমার কাছে যাব। আমার এখানে থাকতে ভালো লাগছে না, সব সময় তোমার জন্য চিন্তা হয়। আমি সবসময় চিন্তায় থাকি কখন তোমার কোনো ক্ষতি হয়ে যায়। আমি তোমার কোনো ক্ষতি হলে বাঁচতে পারবো না। আমি তখন বুঝতে পারলাম নীলার মন খারাপ হয়ে গেছে। সেজন্য তাকে খুশি করার জন্য বললাম, তুমি এখন এসব কথা নিয়ে পড়ে আছো? আমি এখানে আসলাম তোমার সাথে আলাদা করে কিছু সময় কাটানোর জন্য, কিন্তু তুমি এসব কথা বলতেছো কেন? রাজীব নীলার দিকে এগিয়ে এলো। নীলা লজ্জায় রাজীবের বুকে মুখ লুকালো। তারা দুজন হারিয়ে গেল ভালোবাসার উত্তাল ঢেউয়ের সাগরে। স্বামী স্ত্রীর ভালোবাসার পূর্ণতা পেল। রাজীব যখন ফিরে আসছিল তখন নীলা পেছন থেকে তাকিয়ে আছে। রাজীব ফিরে গিয়ে জড়িয়ে ধরে বলল, তুমি কোনো চিন্তা করো না নীলা, আমি সময় মতো চলে আসবো। সময় পেলেই তোমার কাছে চলে আসবো। আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারছি না। দোয়া করি রাজীব, খুব তাড়াতাড়ি যেন আমাদের সব কাজ শেষ হয়ে যায়। তুমি যেন খুব তাড়াতাড়ি তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারো। আমি আর এখানে থাকতে চাই না, আমি তোমার কাছে যেতে চাই। এরপর রাজীব সেখান থেকে চলে আসে। এভাবে 3 দিন কেটে যায়, কিন্তু নীলার সাথে আর দেখা হয় না। রাজীবের ওদিকে রাফি লোকজন গিয়ে শুভ আর মিরাজের পেছনে পড়ে আছে তাদের দুজনকে ধরার জন্য, কিন্তু তারা কিছুই জানতে পারে না। তারা সবাই ভাবে রাজীব হয়তো সব কিছু বন্ধ করে দিয়েছে তার মায়ের মৃত্যুর পর, কিন্তু রাজীব যে নিজের জন্য আলাদা একটা গ্রুপ তৈরি করে ফেলেছে এই ব্যাপারে তাদের দুজনের কোনো ধারণা নেই। তারা যখন মাদক সাপ্লাই করতে চায় তখন তাদেরকেই ধরে ফেলে রাফি এবং তার লোকজন, এবং তাদেরকে ধরে নিয়ে আসে তাদের আস্তানায়। ওদিকে রাজীব তখন তার কিছু লোককে এগিয়ে লাগিয়ে দিয়েছে। শহরে যত সন্ত্রাসী গ্রুপ ছিল সবাইকে খুঁজে হত্যা করেছে, কিন্তু কেউ এই বিষয়টা জানতে পারে না। সবাই চিন্তায় আছেন নতুন কোনো গ্রুপ আসলো যারা এইভাবে সব কিছু করছে, কিন্তু কেউ জানতে পারছে না। পুলিশ পর্যন্ত এই বিষয় নিয়ে অনেক বেশি চিন্তিত। যখন শুভ এবং মিরাজকে ধরে নিয়ে আসা হয় তখন আরিফ আরও বেশি চিন্তায় পড়ে যায়। তখন সে পুলিশ কমিশনারের সাথে আলাদা করে মিটিংয়ে বসে। কমিশনার সাহেব, যে করে হোক জানতে হবে নতুন কোন গ্রুপ চলে এসেছে, আমার লোকজনকে ধরে নিয়ে গেছে
এখন আমি কিভাবে আমার লোকজনকে বাঁচাবো? ওরা দুজন আমার একমাত্র হাতিয়ার। আমিও বুঝতে পারছি না এই নতুন কোন গ্রুপ আসলো যে এইভাবে সব কিছু করছে, কিন্তু কেউ তাদের ব্যাপারে কিছুই জানতে পারছে না। শহরে যত বড় বড় গ্রুপ আছে সব গ্রুপের লিডারকে তারা ধরে আটকে রেখেছে। এখন ওদের ব্যাপারে কিভাবে সব কিছু জানবো? আমার মনে হয় রাজীব এই কাজগুলো করছে। আগে রাজীবের ব্যাপারে সব কিছু জানতে হবে আমার। কেন জানি মনে হচ্ছে রাজীব বসে থাকবে না, সে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। আমার যেটা মনে হয়, কারণ রাজীব এই কাজ করতে পারবে না। রাজীব অনেক দুর্বল হয়ে পড়েছে। এর চেয়ে বড় কথা, রাজীবের কাছে এত টাকা নেই যে সব কিছু করবে। রাজীব সবসময় সৎভাবে চলাফেরা করার চেষ্টা করে, যার ফলে সে অনেক কম বেতন পেত, এক্সট্রা কোনো টাকা পেত না। তাই এত লোকজনকে নিয়ে কাজ করা তার পক্ষে সম্ভব নয়। কিন্তু নতুন কারা আসলো, তাকে কিভাবে ধরবো? আপনাকে যে করেই হোক সব কিছু জানতে হবে। পুলিশের লোকজন কি করে কিছুই জানতে পারে না। আমাদের পেছনে পড়ার সময় তো সবাই এগিয়ে আসে, কিন্তু এখন রাজীবকে শেষ করে দিয়েছি। এখন পুলিশের লোকজন কি করে? আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না মিস্টার আরিফ। ওই নতুন গ্রুপের সব সদস্যকে একদিন ধরে নিয়ে আসবো। আপনার লোকে কিছুই করতে হবে না তার। এটা তো আপনি রাজীবের বেলাও বলেছিলেন, কিন্তু কিছুই করতে পারলেন না। এখন যদি ঠিকমতো কাজ করতে না পারেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনাকে এভাবে টাকা দিতে পারবো না। টাকা নেন কিন্তু কোনো কাজ করতে পারেন না, তাহলে আপনাকে রেখে কী লাভ? এবার আর কোনো ভুল হবে না। এবার ওদের আমি শেষ করে দিব। এবার আর কেউ বাঁচতে পারবে না আমার হাত থেকে। রাজীব এক্সট্রা পাওয়ার নিয়ে এখানে এসেছিল, সেই জন্য তার বিরুদ্ধে কিছু করতে পারিনি, কিন্তু এই নতুন গ্রুপের সদস্যদেরকে আমি ধরব। যা করার তাড়াতাড়ি করুন। আমার এই দুইটা লোককে যদি তারা জিজ্ঞাসাবাদ করতে শুরু করে তাহলে সব কিছু বলে দিবে আমার ব্যাপারে। সব কিছু জানে তারা দুইজন। এদিকে আমার নতুন ডিল আসার কথা আমেরিকা থেকে। আপনি এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন, আমি দেখতেছি কি করা যায়। আপনি আপনার ডিলগুলো সামলান, আমি এদের দুজনকে বের করার চেষ্টা করতেছি। ওদিকে রাজীব একটা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, সবার সামনে সবাইকে বেঁধে রাখা হয়েছে। ওদিকে রাজীব একটা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে সবার সামনে, সবাইকে বেঁধে রাখা হয়েছে একটা জায়গায়। রাফি এবং রাজীব দুজনে তাকিয়ে আছে। এটা দেখার পর শুভ অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন রাজীব তার সামনে গিয়ে বলে, কি ভেবেছিলি আমাকে দুর্বল করে ফেলবি, তাই না? কিন্তু তোরা ভুলে গেছিস আমি এত সহজে হার মেনে নেওয়ার পাত্র নই। তোদের বস কেউ ধরবো, তোদেরকে এখন শেষ করে দেব। এরপর তাদেরকেও আমার হাত থেকে আর বাঁচাতে পারবে না। আমাদেরকে ছেড়ে যেতে বলছে। যদি আমাদেরকে ধরে রাখিস তাহলে তোর আরও বড় ক্ষতি হয়ে যাবে। কিছুই করতে পারবি না আমাদেরকে। যদি আমাদের কিছু করতে চাস তাহলে তোদের সব কিছু শেষ হয়ে যাবে। আমার আর কি শেষ করবি? তোরা আমার সবকিছু শেষ করে দিয়েছিস। এখন আর তোদের বাঁচার কোনো উপায় নেই। আমার মা আমার পৃথিবীর সব কিছু ছিল, কিন্তু তোরা আমার মাকে শেষ করে দিয়েছিস। এখন আর পৃথিবীর কোনো কিছুর প্রতি আমার মায়া নেই। তোদেরকে শেষ করে দেওয়ার মাধ্যমে আমার একটাই ঝামেলা শেষ হবে। তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু রাজীব তাদের উপর নির্মম অত্যাচার শুরু করে। তারা সবাই মিলে মিরাজ এবং শুভকে মারতেছে। তখন রাফি বলে, তোরা যদি আমাদের হাত থেকে বাঁচতে চাস তাহলে আরিফের ব্যাপারে সব ইনফরমেশন আমাদেরকে বলে দে, না হলে তোদেরকে আমরা শেষ করে দেব। তোরা কি ভেবেছিস তোদেরকে এমনি এমনি এখানে ধরে নিয়ে এসেছি? আরিফের ব্যাপারে সব ইনফরমেশন আমাদের বল। আরিফের পরবর্তী পদক্ষেপ কি সেটা আমাদেরকে বল, না বললে তোদেরকে শেষ করে দেব। ওর ব্যাপারে কোনো মিথ্যা কথা বলিস তাহলে কিন্তু বুঝতে পারছিস আমার হাতে বন্দুক আছে, এখনই গুলি করে মেরে ফেলবো। বস, আমাদেরকে কিছুই বলেন না, উনি নিজের কাজ নিজে করেন। আমরা এ ব্যাপারে কোনো কিছু জানি না, আমাদেরকে ছেড়ে দাও। যদি আমাদেরকে ধরে রাখো তাহলে পরবর্তীতে আরও অনেক বড় বিপদ আসবে। বিপদের ভয় যদি পেতাম তাহলে কি তোদের ধরে নিয়ে আসতাম? এখন আমরা কোনো বিপদের ভয় পাই না, তাই তোদেরকে যেটা জিজ্ঞাসা করছি সেটা বলে ফেল, না হলে শেষ করে দিল। স্যার, এরা এভাবে সত্যি কথা বলবে না, ওদেরকে শাস্তি দিতে হবে। ওয়েট করেন, আমি একটা জিনিস নিয়ে আসছি। রাফি গিয়ে একটা কারেন্টের তার নিয়ে আসে এবং তাদের শরীরে লাগানোর মাধ্যমে তাদের শরীরে কারেন্ট পাস হতে শুরু করে। এরপর তারা দুজন চিৎকার করতে শুরু করে, কিন্তু তারা সবাই অত্যাচার করছিল।
তখন মিরাজ কান্না করতে করতে বলে, আমি বলে দিচ্ছি সব, আমাকে আর অত্যাচার করো না, আমি মরে যাব, আমি সব সত্যি কথা বলে দিব। মিরাজ, তুই কি পাগল হয়ে গেছিস? তুই সব সত্য কথা বলে দিবি মানে বস যদি একেবার জানতে পারে আমরা সত্যি কথা বলছি তাহলে আমাদেরকে শেষ করে দিবে। না শুভ ভাই, আমি এভাবে আর অত্যাচার সহ্য করতে পারবো না, আমি সব সত্যি কথা বলে দিব। বসের হাত থেকে পালিয়ে আমি চলে যাব, কিন্তু আমি এখন সব সত্যি কথা বলে দিব তাদেরকে। এরপর রাজীব থামে, মিরাজকে বসিয়ে বলে, বল, এখন আরিফের ব্যাপারে কি জানিস? আরিফকে কিভাবে ধরতে পারবো সবকিছু আমাদেরকে বল, নাহলে শেষ করে দিব। আরিফকে যদি ধরতে হয় তাহলে তোমাদেরকে অপেক্ষা করতে হবে আরও 3 দিন, কারণ আরও 3 দিন পর বসের অনেক বড় একটা ডিল আছে। আমেরিকা থেকে সমুদ্র পথে আসবে বাংলাদেশের মালগুলো, এরপর সেগুলো বস নিজে রিসিভ করতে যাবে। সেই দিন চাইলে তোমরাও বসকে ধরতে পারবে, এছাড়া সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অপেক্ষা করছি 3 দিন পর, যদি না পাই তাহলে তোদের দুজনকে শেষ করে দেব। আমাদেরকে কেন মারবে? আমরা তো সব সত্য কথা বলে দিয়েছি। 3 দিন পর বস যদি না পায় তাহলে সেটা বসের ব্যাপার। বস প্রতি মুহূর্তে তার প্ল্যান চেঞ্জ করে, যদি কোনো নতুন প্ল্যান করে তাহলে সেটা আমরা জানতে পারবো না। তোদের এসব বিষয় নিয়ে চিন্তা করতে হবে না, আমার লোকজন আছে আরিফের পিছনে। আরিফ যদি নিজের প্ল্যান চেঞ্জ করে তাহলে আমরা নিশ্চয়ই জানতে পারবো। তোরা এসব বিষয় নিয়ে টেনশন করবি না, তোদেরকে শুধু যেটা বলছি সেটা শোন। 3 দিন অপেক্ষা কর, এরপর যদি তোদের বসকে ধরতে পারি তাহলে তোদেরকে ছেড়ে দেব। এরপর রাজীব, রাফি এবং তার লোকজন খোঁজ করতে শুরু করে। যে করেই হোক আরিফের ওই ডিলটা আটকাতে হবে। আরিফের অনেক টাকা ডিল, সেটা যদি আটকাতে পারে তাহলে আরিফকে একদম শেষ করে দেওয়া সম্ভব। কিন্তু এর আগে পুলিশ কমিশনারকে ধরতে হবে। তখন রাফির একটা লোক এসে রাফিকে কিছু একটা বলে। রাফি তখন রাজীবের কাছে দৌড়ে এসে বলে, স্যার, আমরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পেরেছি। কমিশনার কালকে একটা সভায় অংশগ্রহণ করার জন্য যাবে। ওখানে যদি আমরা অ্যাটাক করে কমিশনারকে ধরতে পারি তাহলে কেউ কিছু বুঝতে পারবে না। তাহলে তাড়াতাড়ি আমার লোকজনকে পাঠিয়ে দাও, ওই সাভার আশেপাশে সব জায়গায় নজরদারি রাখতে বলো। সময় মতো আমরা ওখানে বোম ব্লাস্ট করব, কিন্তু খেয়াল রাখবে সাধারণ মানুষের যেন কোনো ক্ষতি না হয়। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি শুধু ওই সবাই উপস্থিত হওয়ার পর কমিশনারকে ধরার ব্যবস্থা করব, আর বাকি সবাই নিরাপদে থাকবে। পরের দিন কমিশনার কিছুই বুঝতে পারে না। সে সবাই অংশগ্রহণের জন্য চলে যায়। অনেক বড় একটা সভা, সেখানে কমিশনার আসবে অতিথি হিসাবে। সেখানে কমিশনার উপস্থিত হওয়ার পর সব মানুষ তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ওদিকে রাজীব আড়ালে দাঁড়িয়েছিল, কালো একটা মাস্ক পরে, যে জন্য কেউ তাকে চিনতে পারেনি। ওদিকে কমিশনার চিন্তা নিয়ে সবাই এসেছে, কারণ যে করেই হোক ওই নতুন মাফিয়া গ্রুপের সম্পর্কে সব কিছু জানতে হবে। কিন্তু ওই মাফিয়া গ্রুপের সদস্য কারা বা কে এই কাজ করছে সেই ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। যখন এই কমিশনার বক্তব্য দেওয়ার জন্য মাইকের কাছে যায় তখন স্টেজের ওখানে একটা বোম ব্লাস্ট হয়। সব মানুষ দৌড়াতে শুরু করে, কিন্তু কমিশনার দৌড়াতে পারছিল না। তার গার্ডে আসা যতজন পুলিশ অফিসার ছিল সবাই এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে কমিশনারকে বাঁচানোর জন্য। ঠিক তখনই স্টেজের নিচ দিয়ে কেউ একজন কমিশনারকে টান দিয়ে নিচে নিয়ে যায়। এরপর কমিশনার আর কিছু বুঝতে পারে না। যখন সে চোখ মেলে তাকায় তখন দেখতে পায় সামনে রাজীব, রাফি এবং আরও কিছুজন লোক দাঁড়িয়ে আছে। পাশে শুভ এবং মিরাজকে বেঁধে রাখে। কি ব্যাপার কমিশনার, তোকে আমি ধরতে পারবো না তাই না? তুই আমাকে চাকরি থেকে বের করে দেওয়ার প্ল্যান করছিলি তাই না? তোর প্ল্যানের কারণেই আমার মাকে হত্যা করা হয়েছে। শুভ এবং মিরাজ আমার কাছে সবকিছু স্বীকার করেছে, তোকে আমি ছাড়বো না। এই কথা শোনার পর কমিশনার অনেক বেশি ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে এই সব কিছু রাজীব করছে। তখন সে রাজীবের দিকে তাকিয়ে বলে, তাহলে তুই এই মাফিয়া গ্রুপটা তৈরি করেছিস? তুই বাঁচতে পারবি না আরিফ, তোকে শেষ করে দেব আমি। আমাকে এখান থেকে ছেড়ে দে আরিফ, সতর্ক হয়ে যা। কালকের ভিতরে ওই আরিফকেও ব্যবস্থা করে নেব, কিন্তু এর আগে তোকে একটা ব্যবস্থা করতে হবে। আমার লোকজনকে রেডি করে রেখেছি তোকে আদর করার জন্য। কিছুক্ষণের ভিতরেই তোকে আপ্যায়ন করা শুরু করবে, তখন বুঝতে পারবি পৃথিবীটা কতটা কঠিন। কমিশনার কিছুই বুঝতে পারে না। রাজীব সেখান থেকে চলে যায়। একটু পর রাজীবের লোকজন আসে। আসার পর কমিশনারকে মাথা নিচের দিকে দিয়ে পা উপরে দিয়ে বেঁধে রাখে একটা লোহার রডের সাথে,
এবং তাকে মারতে শুরু করে। কমিশনার তখন চিৎকার করছে, কিন্তু আশেপাশে কেউ নেই তাকে বাঁচানোর জন্য। অনেক দিন সে অপরাধীদেরকে রিমান্ডে নিয়ে এভাবে অত্যাচার করেছে, কিন্তু কোনোদিন সে এরকম অত্যাচারের শিকার হবে বুঝতে পারেনি। কিন্তু আজ বুঝতে পারছে সে কত বড় একটা ভুল কাজ করছে। ওদিকে রাজীব অনেক বেশি ব্যস্ত আরিফকে ধরার জন্য, কারণ আর মাত্র 2 দিন সময় আছে। 2 দিনের ভেতরে আরিফকে ধরতে হবে। আরিফের ওই ডিলটা কিছুতেই হতে দেওয়া যাবে না। ওই সবগুলো মাদকদ্রব্য আটকাতে হবে, না হলে এই মাদকদ্রব্যগুলো যদি দেশের ভেতরে ঢুকে যায় তাহলে দেশের অনেক যুব সমাজে নষ্ট হয়ে যাবে। রাজীব তখন মাথায় হাত দিয়ে বসেছিল। হঠাৎ করে নীলার ফোন আসে। রাজীব, তুমি বাসায় আসবে না আজকে? রাজীব কি বলবে কিছুই বুঝতে পারছিল না। সে অনেক বেশি মিস করছিল নীলাকে, কিন্তু এখন সে অনেক বেশি ব্যস্ত। তখন সে নীলাকে বলে, নীলা, 2 দিন পর আরিফের সাথে আমাদের অনেক বড় একটা মিশন আছে। ওই মিশনটা যদি কমপ্লিট করে আরিফকে ধরতে পারি তাহলে আমি তোমার কাছে চলে আসব, তোমাকে আমার বাসায় নিয়ে আসব। একটু অপেক্ষা করো। রাজীব, আমার অনেক বেশি ভয় করছে, যদি আরিফ তোমার কোনো ক্ষতি করে ফেলে। নীলা, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি খুব সাবধানে এই কাজটা করব। আমারও তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তা হচ্ছে, তুমি সাবধানে থাকবে। কারণ আরিফের লোকজন যদি একবার জানতে পারে তোমাকে আমি বিয়ে করেছি তাহলে তোমাকে মারার জন্য চলে যাবে। তাই তুমি তোমার বাসায় সাবধানে থাকবে, কেউ যেন আমাদের পরিচয় না জানতে পারে। এরপর তারা আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দেয়। রাজীব অনেক বেশি চিন্তায় আছে নীলাকে নিয়ে, কারণ নীলার ব্যাপারে যদি আরিফের লোকজন বিন্দুমাত্র জানতে পারে তাহলে নীলাকে মারার জন্য উঠে পড়ে লাগবে। ওদিকে নীলা টেনশনে আছে রাজীবকে নিয়ে। রাজীবের কিছু হয়ে গেলে সে বাঁচতে পারবে না। অপরদিকে আরিফ খুব বেশি দুর্বল হয়ে গেছে। পুলিশের সহযোগিতা এখন সে আর পাবে না, কারণ কমিশনারকে কেউ একজন আটকে রেখেছে। সে বুঝতে পারে সে ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু এখন সে কি করবে? ওদিকে তার মালগুলো চলে এসেছে। এভাবে দেখতে দেখতে 2 দিন কেটে যায়। আজকে আরিফের মালগুলো চলে এসেছে বাংলাদেশে। এখন তাকে সেগুলো রিসিভ করতে হবে, অনেক টাকার মালামাল। সেই জন্য সে খুব সাবধানে ওখানে যায়, সাথে অনেক লোকজন নিয়ে যায় যাতে তার কোনো ক্ষতি না হয়। কিন্তু রাজীব এবং রাফি সেখানে আগে থেকে সব কিছু ব্যবস্থা করে রেখেছিল, যাতে আরিফ আসলেই সেখানে ধরতে পারে রাজীব। একটা ছোট্ট জাহাজ নিয়ে বন্দরের আশেপাশে ঘোরাফেরা করতে থাকে, যাতে কেউ তাকে সন্দেহ না করে। ওদিকে অনেক বড় একটা জাহাজে করে চলে এসেছে আরিফের মালগুলো। একটু পর আরিফ সেখানে এসে আরিফের সাথে অনেক লোকজন। রাজীব তখন এটা দেখার পর রাফির দিকে তাকিয়ে বলে, আমরা যেই শয়তানের জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম সেই শয়তান চলে এসেছে। এখন আর ওকে পালাতে দেওয়া যাবে না, যে করেই হোক ওকে ধরতে হবে। ওকে যদি শেষ করতে না পারি তাহলে এই মালগুলো দেশের ভিতরে ঢুকে যাবে। রাফি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার জীবন দিয়ে দিব। আমার লোকজন সবাই নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আপনি কোনো চিন্তা করবেন না। আরিফ এখান থেকে বের হতে পারবে না। আমি চতুর্দিকে লোক লাগিয়ে দিয়েছি, ও যেদিকে যাবে সেদিকেই তাকে মরতে হবে। আমি যে বোমটা তোমাকে দিয়েছিলাম সেটা কি আরিফের জাহাজের মধ্যে লাগিয়ে দিয়েছো? স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, মাত্র 20 মিনিট সময় আছে। 20 মিনিটের ভিতরে ওই বোমাটা ফুটে যাবে, কিন্তু এর আগে রফিককে ভয় দেখিয়ে ওর জাহাজের মধ্যে তুলতে হবে। তাহলে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, ও জাহাজের কাছাকাছি আছে, ওকে অ্যাটাক করতে হবে। আরিফ কিছুই বুঝতে পারে না। রাজীব এবং তার লোকজন সবাই মিলে আরিফের ওপর আক্রমণ করে। আরিফ তখন ভয়ে জাহাজের উপর উঠে যায়, ওখান থেকে গুলি করতে শুরু করে রাজীবের দিকে। রাজীব তখন আরিফের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, আরিফ, তুই আজ আমার থেকে বাঁচতে পারবি না, তোকে আমি শেষ করে দেব। তুই আমার মাকে মেরেছিস, আমার পৃথিবীতে বেঁচে থাকা সবচেয়ে বড় অবলম্বনকে তুই শেষ করেছিস, তোকে আমি ছাড়বো না। আজ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তোর মতো কত পুলিশ অফিসার আসলো আমাকে মারার জন্য, কিন্তু কেউ আমাকে মারতে পারেনি। তুই কি ভাবছিস ওই সাধারণ পুলিশ কমিশনারকে আর আমার 2টা লোককে আটকে রেখেছিস বলে আমাকে শেষ করে দিবি? আমার কত লোকজন এখানে আছে, সবাইকে যদি বলি তাহলে তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। তাহলে শুনে রাখ, আমি টাকায় বিক্রিত পুলিশ অফিসার নই, আমি সৎ পথে চলা একজন সাহসী পুলিশ অফিসার। আমার শক্তি হচ্ছে আমার সততা, ন্যায়পরায়ণতা। আমার শক্তি ওই টাকা নয় যে টাকার বড়াই তুই করতেছিস। তোর টাকা তোকে আজ বাজাতে পারবে না।
তোকে আমার হাত থেকে আজ পৃথিবীর কোনো শক্তি তোকে বাঁচাতে পারবে না। আরিফ তখন তার লোকজনকে নির্দেশ দিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। রাজীব অসতর্ক অবস্থায় গুলি করতে শুরু করে। তখন পেছন থেকে আরিফ তার হাতের মধ্যে গুলি করে দেয়। সঙ্গে সঙ্গে রাজীবের হাত থেকে বন্দুক পড়ে যায়। এটা দেখার পর রাফি এগিয়ে আসে। রাফি এগিয়ে এসে গুলি করতে শুরু করে এবং রাজীবকে আলাদা একটা জায়গায় নিয়ে যায়, যেখানে নিরাপদে বসাতে পারবে। কিন্তু রাজীবের হাত থেকে অনেক বেশি রক্ত পড়েছে। এটা দেখার পর রাফি ভয় পেয়ে যায়, কিন্তু সে গুলি করে যাচ্ছে। সামনের দিকে কিছুক্ষণের মধ্যেই আরিফের যত লোকজন ছিল তার মধ্যে প্রায় অর্ধেক লোককে তারা সমুদ্রের তীরে শুয়ে ফেলে। এটা দেখার পর আরিফ নাবিককে বলে, আমাদের এখানে থাকলে হবে না, বন্দর থেকে জাহাজটা দূরে নিয়ে যাও। যদি এখানে থাকি তাহলে এরা আমাদের জাহাজের মধ্যে ঢুকে যেতে পারে। আমাদের দরকার মালামাল, এদের হাতে আমি দিতে পারবো না, তাই তাড়াতাড়ি অন্যদিকে যাও। এই কথা শোনার পর জাহাজের নাবিক জাহাজটা নিয়ে দূরে জোরে যেতে শুরু করে। কিন্তু তারা জানতেও পারে না জাহাজের মধ্যে বোম ফিট করা আছে। জাহাজ বন্দর থেকে অনেকটা দূরে চলে যায়। তখন রাফি তাদের পিছন পিছন যেতে চাইলে রাজীব বলে, রাফি ওয়েট করো, আমি আসতেছি। আমিও যাবো, সাথে ওর মৃত্যু আমি আমার চোখের সামনে দেখতে চাই। আপনি কি বলছেন স্যার? আপনার হাত থেকে রক্ত পড়ছে। আপনি বেশিক্ষণ যদি দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার মৃত্যু হতে পারে। আপনার শরীর থেকে অতিরিক্ত রক্ত চলে যাচ্ছে। রাফি, আমি যেটা বলছি সেটা করো। তুমি জাহাজ রেডি করো, আমি ওদের পিছন পিছনে যাব। বলেই রাজীব তার শার্টটা খুলে হাতের মধ্যে পেঁচিয়ে জাহাজের মধ্যে উঠে কিছুক্ষণ যাওয়ার পর আরিফ বুঝতে পারে জাহাজের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই দেখতে পায় দূর থেকে গুলি করতে করতে রাজীব এদিকে আসছে। রাজীব তখন সেখানে দাঁড়িয়ে হাসতে হাসতে বলে, তুই কি ভেবেছিস তোকে মারার জন্য আমি এভাবে অপ্রস্তুত হয়ে চলে আসবো? আমি জানতাম তুই জাহাজ নিয়ে পালিয়ে যাবি, সেজন্য আগে থেকে জাহাজের ভিতরে বোম ফিট করে রেখেছি। এখন আর তুই বাঁচতে পারবি না। এই কথা শোনার পর আরিফ কান্না করতে শুরু করে। এখন সে কীভাবে বাঁচবে? তারা কিছু বোঝা ওঠার আগেই বোমটা ফেটে যায়। সমুদ্রের মধ্যে বিশাল একটা বিস্ফোরণ, ছিন্ন ভিন্ন হয়ে যায় আরিফের দেহ। কোথায় সেই দেহ হারিয়ে গেছে, হয়তো কেউ আর কোনোদিন খুঁজে পাবে না। রাজীব তখন তার জাহাজ নিয়ে সমুদ্রের তীরে ফিরে আসে। রাফি তখন তাকে ধরতে যায়। হঠাৎ করে রাজীব মাটিতে লুটিয়ে পড়ে। রাফি তাকে ধরে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তখন রাজীবের চিকিৎসা করে। ওদিকে এই খবর পাওয়া মাত্র নীলা সেখানে চলে এসেছে। নীলা বাইরে দাঁড়িয়ে কান্না করছে। প্রায় 3 ঘন্টা পর রাজীবের জ্ঞান আসে। তখন নীলা দৌড়ে রাজীবের কেবিনে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। আমি যে তোমাকে হারতে পারবো না রাজীব। এখন তো প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে, ওদের সবাইকে শেষ করে দিয়েছো। এখন কি এই কাজটা বন্ধ করো? আমি এসব আর সহ্য করতে পারছি না। আমি তোমাকে হারাতে পারবো না রাজীব। আমি তখন নীলার কান্না দেখে নীলাকে শান্ত করার জন্য তাকে জড়িয়ে ধরে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি আর কোনোদিন এরকম কাজ করব না। এখন তো প্লিজ কান্না বন্ধ করো। সে কান্না বন্ধ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন তাকে বাইরে নিয়ে যাওয়ার কথা বললাম। এরপর রাফি আসলো রুমে। আমি তখন রাফিকে জড়িয়ে ধরে বললাম, রাফি তুমি যে কাজটা করেছো সেটা সত্যি অসাধারণ একটা কাজ। তুমি আমার ভাইয়ের থেকে অনেক বড় একটা কাজ করেছো। আমার ভাই থাকলে আমাকে যেভাবে সহযোগিতা করতো তুমি আমাকে সেভাবে সহযোগিতা করেছো। কিন্তু আমরা এভাবে আর চলতে পারবো না, আমাদের নিজেদের কিছু একটা করতে হবে। আমি চিন্তা করেছি এখন ব্যবসা করব, কিন্তু আমাদের এই গ্রুপটা বন্ধ করতে দেওয়া যাবে না। অন্যায় যেখানেই হবে সেখানেই যেন আমার গ্রুপ সবার আগে থাকে। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবেই হবে। আপনি যখন বলছেন তাহলে এই গ্রুপ আর বন্ধ হবে না। আমি এই গ্রুপটাকে নেতৃত্ব দিব, আপনি ব্যবসা শুরু করেন। সত্যি আমাদের দ্বারা এইসব কাজ করা সম্ভব নয়। রাফিকে সবকিছু বুঝিয়ে দিলাম। কমিশনার মিরাজ এবং শুভকেও শেষ করে দেওয়ার কথা বললাম, কারণ তাদেরকে বাঁচিয়ে রেখে আর কোনো লাভ নেই। এরপর আমার লোকজন কমিশনার এবং শুভ মিরাজ 3 জনকে শেষ করে দিল। আমাকে বাসায় নিয়ে যাওয়া হলো। রাতের দিকে নীলাকে আমার বাসায় নিয়ে এসেছি। নীলা তখন আমার বুকে শুয়ে আছে। আমি তখন নীলাকে বললাম, জানো নীলা, আমার আম্মু চাইতেন তার ছেলের একটু মিষ্টি বাবু হবে, তার সাথে সবসময় খেলাধুলা করবে, কিন্তু ওই জানোয়ারের বাচ্চারা আমার মাকে বাঁচতে দিল না।
রাজীবের এমন আবেগ ভরা কথা শুনে নীলা কান্না করে দিয়ে জড়িয়ে ধরে বলে, কে বলেছে আমাদের পাশে আম্মু নেই? আম্মু সবসময় আমাদেরকে দেখছেন। খুব তাড়াতাড়ি দেখবে আমাদের একটা মিষ্টি বাবু হবে। আম্মু হয়তো ওদের সামনে আসবে না, কিন্তু আমরা তো এদিকে অনুভব করতে পারবো আমাদের সন্তান তার সাথে খেলা করবে। রাজীব তখন শক্ত করে নীলাকে জড়িয়ে ধরে। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে যাদের কারণে অনেক পরিবারের স্বপ্ন নষ্ট হয়। এদেরকে শেষ করে দিতে হবে। তবে আমাদের যারা দায়িত্বশীল আছে তাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। অনেক সময় দায়িত্বশীলরা টাকার লোভে পড়ে অনেক অন্যায় কাজ করেন, যার ফলে তার অধীনস্থ যত লোকজন আছে সবাই অনেক বেশি কষ্টের মধ্যে পড়ে যায়। আমাদের সমাজ থেকে সব অন্যায় দূরে গিয়ে ন্যায়ের পতাকা সবার উপরে উঠে যাক, এই প্রত্যাশা রেখে আজকের গল্প এখানেই শেষ করছি। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা মুস্তাহিদ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।